আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? এসিএস এফআরবি 25 ব্যাচে প্রাইভেট ব্যাচে ক্লাস নেওয়া হয়েছে। যদিও একটা অসময়ে আসা, কারণ এখনও এসিএস এফআরবির 25-এর প্রাইভেট ব্যাচে ক্লাস চলছে। আমাদের বুস্টার উইকে টানা এক সপ্তাহ ফ্রি ক্লাস নেওয়ার কথা। সো এরই প্রেক্ষিতে তোমাদের তোফায়েল হুজুর অলরেডি মুতুর ক্লাস নিয়েছে, রাইট? সো আজকে আমাকে কি একটা উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস দিয়েছে, উদ্ভিদ প্রজনন। সো মানব প্রজনন হলেও হয়তো বা ভালো হতো, অ্যান্ড উদ্ভিদের প্রজনন নিয়ে চলো আমরা একটু ক্লাস করব। তোমরা কেমন আছো সবাই জানাও। আমি জাস্ট কয়েক সেকেন্ড নিব ক্লাসটা আমার গ্রুপ পেজে শেয়ার করতে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আমি শুধু একটা কথাই বলি, ইনশাআল্লাহ এই যে চ্যাপ্টারটা উদ্ভিদ বিজ্ঞান 10, আজ এবং পরশু দিন তুমি এই ক্লাসটা করো। বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক, যাই হোক, ইনশাআল্লাহ এর মধ্যেই তুমি কোথাও আটকাবা না, এটা আমার বিশ্বাস। আশা করি তোমরা বুঝতে পারবা। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু বলো, বারবার আর তোমাদের সাথে কথাও বলবো না, কে কোত্থেকে আছো নাই কিছুই জিজ্ঞেস করব না। শুরুতে একটু জিজ্ঞেস করি, ফ্রেন্ডদেরকে একটু জানাও। খুব সুন্দর একটা ছোট্ট চ্যাপ্টার একজন বলেছে, আমরা আমরা উদ্ভিদ প্রজনন খুব একটা পছন্দ করি না, কিন্তু সবাই কিন্তু আমরা এই ফুল পছন্দ করি, রাইট? এই যে ফুল আমরা কাউকে দেই, কিন্তু আমরা কিন্তু এই ফুলের কি দেই বলো তো? এই যে ফুলের পাপড়িগুলো খুললেই কিন্তু আমরা পাবো সেই যে স্ত্রী প্রজনন তন্ত্র। হ্যাঁ, আমরা এটা ঠিকই পছন্দ করি, কিন্তু উদ্ভিদ প্রজনন ক্লাস করতে পছন্দ করি না। সো আশা করছি আমরা কিন্তু এই স্ত্রী পুরুষ এই প্রজনন তন্ত্রগুলোই কিন্তু দিয়ে দিই। খুবই চমৎকার চ্যাপ্টার, আমি বিশ্বাস রাখি তোমাদের মুখস্থ হয়ে যাবে, কথা দিচ্ছি। আমরা শুরু করব আজকে যে টপিকটা পড়ব। আমি কিন্তু তোমাদেরকে বইও দেখাবো, আমি আমার মতো করে পড়াবো। দেন বইয়ের কতগুলো হলো সেটা তোমাকে আমি ফাইনালি ক্লাস শেষে বলে দিব যে এগুলো 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 হয়েছে। আমি লিখে লিখে নোট করে আমার স্টাইলে সাজিয়ে গুছিয়ে পড়াবো। 2 দিন, বেশি টাইম লাগবে না। এই চ্যাপ্টার 2 দিনে শেষ হয়ে যাবে। সো আমি এখনো শেয়ার করতে পারি নাই, শেয়ার করে দিই, দাঁড়াও। চলো ইনশাল্লাহ, গ্রুপে ডান, গ্রুপে শেয়ার ডান, পেজে শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে সবাই হেডলাইন দাও, অধ্যায়টার নাম লেখো। উদ্ভিদ বিজ্ঞান 10ম অধ্যায়, শর্ট সিলেবাসের বাইরে এই ক্লাসটা কে করতে পারবে? যে কেউ, বিশেষ করে এইচএসসি 24, 25 এবং 26, যে কেউ এই ক্লাসটা করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা পড়ব 2টা গ্যামেটোফাইট। এই চ্যাপ্টার বুঝতে গেলে আগে আমাকে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট বুঝতে হবে। তো আশা করি তোমরা সবাই হেডলাইন দিয়েছো। ঠিক আছে, সবাই তোমরা হেডলাইন দিয়ে দিয়েছো। তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারটা যখন আমরা শুরু করব, উদ্ভিদ প্রজনন, এই প্রজনন পড়তে গেলে আমাদের তো শুক্রাণু ডিম্বাণু লাগবে, আর শুক্রাণু ডিম্বাণুকে বলা হয় গ্যামেট, রাইট? এই গ্যামেট বানাবে যারা, এই গ্যামেট তৈরি হবে যেখানে, তাদেরকেই বলা হয় গ্যামেটোফাইট। সো আমরা প্রথমে শিখব একটা উদ্ভিদের পুং গ্যামেটোফাইট বলতে আমরা কি বুঝি, স্ত্রী গ্যামেটোফাইট বলতে কি বুঝি। তো শুরুতে শুরুতে আমি একটা কথা দিয়েই শুরু করি, সেই বিখ্যাত কথা, সেটা হলো হাগা। খাতা শুরুই হলো এইটা দিয়ে, কারণ আমার ভাগে এই চ্যাপ্টার পড়েছে, আমার কিচ্ছু করার নাই। এই নো সাউন্ড, সাউন্ড নাই, এই সাউন্ড নাই। হেডলাইন হচ্ছে, একটু বলো তো সাউন্ড আছে কিনা। হেডলাইন হচ্ছে উদ্ভিদ প্রজনন। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। এই সাউন্ড আছে কিনা, তোমরা কি করতেছো আল্লাহই জানে। সো হাগা, এটা আবার এখন কাজে লাগবে, কত গুরুত্বপূর্ণ। উদ্ভিদেও এটা আছে, আহারে।
দাদা অলরেডি তোমাদেরকে কিন্তু এটা শিখায় গেছে। হ্যাপ্লয়েড মানেই হচ্ছে গ্যামেটোফাইট। আজকের ক্লাসে যেহেতু আমরা গ্যামেটোফাইট পড়ব, সো প্রথমে আমাকে জানতে হবে যারা গ্যামেটোফাইট তারা ডেফিনেটলি তারা হ্যাপ্লয়েড। একদম মাথার মধ্যে গেঁথে রাখো যে যারা হ্যাপ্লয়েড তারা গ্যামেটোফাইট, যারা হ্যাপ্লয়েড তারা গ্যামেটোফাইট। হাগা হাগা হাগা, ক্লিয়ার? এবার আসো, এই গ্যামেটোফাইট দুই ধরনের। একটা হচ্ছে পুং গ্যামেটোফাইট। এই কোনো ইংলিশ ভার্সন আছে কিনা? এই কর, এইচএসসি 26 তুইও কর, ক্লাস কর, সেকেন্ড ইয়ারের পড়া ক্লাস কর। আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে এইবার কি একটা ব্যাপার বুঝছো যে গ্যামেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড অংশ, গ্যামেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড অংশ। তাহলে পুং গ্যামেটোফাইট হলো একটা উদ্ভিদের যে পুরুষ অংশ, এর মধ্যে যারা যারা হ্যাপ্লয়েড তাদেরকেই একসাথে বলবো পুং গ্যামেটোফাইট। আবারও বলছি, উদ্ভিদ অনেক উদ্ভিদ আছে উভলিঙ্গ, রাইট? অনেক উদ্ভিদ আছে উভলিঙ্গ। এই যে ফুলটাও কিন্তু উভলিঙ্গ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যদিও এটা পছন্দ করো। তো যেটা বলছিলাম, উদ্ভিদের মধ্যে যে পুরুষ অংশ আছে, এই পুরুষ অংশের মধ্যে যারা হ্যাপ্লয়েড, পুরুষ অংশের মধ্যে ডিপ্লয়েডও আছে, হ্যাপ্লয়েড আছে। পুরুষ অংশের মধ্যে যারা হ্যাপ্লয়েড তারা হচ্ছে পুং গ্যামেটোফাইট, আর স্ত্রী অংশের মধ্যে যারা হ্যাপ্লয়েড তারা স্ত্রী গ্যামেটোফাইট। বিকজ হাগা হ্যাপ্লয়েড মানেই গ্যামেটোফাইট। তাহলে পুং গ্যামেটোফাইট মানে পুরুষের হ্যাপ্লয়েড, স্ত্রী গ্যামেটোফাইট মানে স্ত্রীর হ্যাপ্লয়েড। হ্যাঁ, এইবার আসো, আমরা আজকে শিখব প্রথমে স্ত্রী গ্যামেটোফাইট কি, তারপর শিখব পুং গ্যামেটোফাইট কি। রেডি সবাই? আমি ক্লাস শেষে আমার এইটা তোমার এই কি বলে ক্যাপশনে দিয়ে দিব এই পিডিএফটা। তো আমি শুরু করছি স্ত্রী গ্যামেটোফাইট। সবাই হেডলাইন দাও, স্ত্রী গ্যামেটোফাইট। ক্লাস 9-10-এ তোমরা একটা ছবি পড়ে থাকবে, দেখো তো ছবিটা চিনতে পারো কিনা। মনে করো এটা একটা থলে, এটা একটা থলে। এই থলিটার অনেক নাম দেওয়া যেতে পারে, আমরা চাইলে অনেক কিছু নাম দিতে পারি। বইয়ে এই থলিটার নাম দেওয়া আছে ভ্রূণথলি। বইয়ে এই থলিটার নাম দেওয়া আছে কি? ভ্রূণথলি। ভ্রূণথলি কেন এর নাম ভ্রূণথলি? কারণ ভবিষ্যতে এর মধ্যে ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ কেমনে তৈরি হয় জানবো। এই ভ্রূণথলির মধ্যে কি কি আছে? এই ভ্রূণথলির মধ্যে একজন নায়িকা আছে, বিশাল একজন নায়িকা আছে। এই সেই নায়িকা, নায়িকাটাকে বলা হয় ডিম্বাণু। নায়িকাটাকে কি বলা হয়? ডিম্বাণু। ডিম্বাণুর আমি আরো দুইটা নাম লিখে দিই। একটা হচ্ছে এগ, একটা হচ্ছে ওভাম। তোমরা বলো তো ডিম্বাণুর আর কি কোনো নাম তোমরা জানো? মেডিকেল ব্যাচের ক্লাস 25 তারিখ, ডিম্বাণুর আর কি নাম তোমরা জানো? কে বলতে পারবা? পারলে আমি 1 টাকা দিব। এই 1 টাকা যখন দেখা হবে তখন দিব। বলো 1 টাকা, 1 টাকার প্রশ্ন। ডিম্বাণুর আর কি নাম কেউ জানো কিনা? আমি বলে দেই, এই ডিম্বাণু বা এই ডিম্বাণুগুলোকে আমরা বলি ও। কি বলি? ও। ডিম্বাণু মানে হচ্ছে ও। ডিম্বাণু যদিও ডিমের মতো কিন্তু কিছুটা গোল, আর গোলকে আমরা বলি স্ফিয়ার। এই বাবুরা বলো, গোলকে আমরা কি বলি? স্ফিয়ার। সো ডিম্বাণুর আর একটা নাম হলো উওস্ফিয়ার। উওস্ফিয়ার অর্থাৎ উও মানে ডিম বোঝায়, স্ফিয়ার মানে গোল বোঝায়। যেমন তোমার সেরেব্রামটা হচ্ছে স্ফিয়ার, অর্ধেক হলো হেমিস্ফিয়ার, এক্স্যাক্টলি এরকম। তো এই যে নায়িকা, এই নায়িকার দুই পাশে আছে দুইটা সাইড নায়িকা। এই যে সাইড নায়িকা। আচ্ছা, নায়িকাটা যেহেতু একটা কোষ, নায়িকার ভেতর নিউক্লিয়াস থাকে, সাইড নায়িকার ভেতরেও নিউক্লিয়াস থাকে।
সাইড নায়িকা দেখো না, নায়িকার পাশে পাশে থাকে, সো নায়িকার সহকারী, সাইড নায়িকা সহকারী, এদেরকে বলা হয় সহকারী কোষ। আমরা কি পড়তেছি বাচ্চারা বলো? আমরা পড়তেছি উদ্ভিদের প্রজনন। সো উদ্ভিদের প্রজনন পড়তে গেলে আগে আমাকে জানতে হবে কেমনে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণু তৈরি হয় আসলে স্ত্রী গ্যামেটোফাইটে, শুক্রাণু তৈরি হয় পুং গ্যামেটোফাইটে। সো আজকের ক্লাসের প্রথম টপিক স্ত্রী এবং পুং গ্যামেটোফাইট কি সেটা জানা। আমি সেটাই জানাচ্ছি। প্রথমে আমি স্ত্রী গ্যামেটোফাইট দিয়ে স্টার্ট করছি, বইয়ে আগে পুং আছে, আমি স্ত্রী দিয়ে স্টার্ট করছি, আমি পুরুষে আসছি, ভয় নাই। সহকারী কোষের একটা ইংলিশ আছে, এইটা মনে রাখতে পারলে ভালো, এটা ইংলিশ ভোকাবুলারিতেও তোমার কাজে লাগবে। এইটার নাম হচ্ছে সিনার্জিড। সিনার্জিড এটা ইংলিশের সিনোনিম অ্যান্টোনিমেও কাজে লাগবে। সিনার্জিড মানে হচ্ছে সহকারী। ধরো আমি একটা কাজ করছি, পারছি না, কেউ একজন এসে আমাকে হেল্প করলো, কাজটা হয়ে গেল, তাহলে ও হচ্ছে আমার সিনার্জিড। তো সিনার্জিড মানে সহকারী। এখন এই যে দুইটা জিনিস কি কি, নায়িকা এবং সাইড নায়িকা, এই দুইটা জিনিস, তার মানে মোট এখানে কয়টা জিনিস? তিনটা। এবং এই তিনটা জিনিস আসলে কি ডিম্বাণু এবং তার সহকারী, তিনটাকেই একসাথে বলা হয় ডিম্বাণু যন্ত্র। সো প্রশ্ন আসবে যে ডিম্বাণু যন্ত্র কতটি কোষ নিয়ে গঠিত? উত্তর হবে তিনটি। একটা ডিম্বাণু, দুইটা সহকারী কোষ। ডিম্বাণু যন্ত্রে কতটি কোষ আছে? তিনটি। একটি ডিম্বাণু, দুটি সহকারী কোষ। এর আরেকটা নাম গর্ভযন্ত্র, ইংলিশে বলে এগ অ্যাপারেটাস। আমরা ইংলিশ লিখছি না, কোনো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট থাকলে যে কিছুই শুনতে পাচ্ছে না সে একটু বের হয়ে আবার আসো তো, দেখো কি অবস্থা। তাহলে দেখো একটা ভ্রূণথলির এক পাশে নায়িকা এবং সাইড নায়িকা থাকে, তাহলে এখানে কয়জন? তিনজন। এই তিনজনের বিপরীতে মনে করো পিঙ্ক কালারের তিনটা পোলা এই বিপরীতে আছে এদের অপেক্ষায়। এদেরকে দেখে দেখেই বড় হয়েছে, মানুষ হয়েছে। এই যে তিন কালারের, যেহেতু এদের বিপরীতে, একে বলা হচ্ছে প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ কি নামের বল? প্রতিপাদ কোষ। সো প্রশ্ন হবে প্রতিপাদ কোষ কয়টা? প্রতিপাদ কোষ তিনটা। ওকে, এদিকে তিনজন, মাঝখানে দুই পক্ষের দুই গার্ডিয়ান অভিভাবক, যেহেতু দুইজন, সেকেন্ড মানে দুই, এই দুইটাকে বলা হলো একসাথে সেকেন্ডারি নিউক্লিয়াস। ওই কি হয়, ঝামেলা কি তোর? সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, তাহলে এখন আমি প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কোনো গিফট নাই। প্রথম প্রশ্ন কই? প্রশ্ন এক, তিনটা প্রশ্ন। এটা যদি ভ্রূণথলি হয়, এই প্রশ্নের কোনো গিফট নাই। কোন প্রশ্নের গিফট আছে বলে দিব। প্রশ্ন এক, ভ্রূণথলিতে কতটি নিউক্লিয়াস আছে? আনসার দাও। ভ্রূণথলিতে কতটি নিউক্লিয়াস আছে? আমি একটু ওয়েট করি, আনসার দাও। ভ্রূণথলিতে কতটি নিউক্লিয়াস আছে? এই কে পারবা? প্রশ্ন করেছি, একটু পার্টিসিপেট করো। ভ্রূণথলিতে কতটি নিউক্লিয়াস আছে? এই কই পোলাবান? নাইমুল আনান প্রথম সঠিক আনসার দিয়েছে এবং এটা সঠিক, 8টি। সামিউল আলিম কি বলছো তুমি?
1 2 3, এই সামিউল দেখো দেখো সামিউল, কেন বুঝলা না তুমি? 1 2 3 4 5 6 7 8, মোট 8টা নিউক্লিয়াস আছে। 8টা নিউক্লিয়াস আছে। হাই হাই, কয়টা নিউক্লিয়াস আছে বলো? 8টা। গুড। এইবার একটা প্রশ্ন দিতে পারি, যার জন্য গিফট আছে 1 টাকা। যখন দেখা হবে বলবো আমি 1 টাকা পাইতাম, তাকে দিব। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন 2, প্রশ্ন 2, ভ্রূণথলিতে কতটি, 2 নাম্বার দিয়ে আনসার দিবা, 2 নাম্বার দিয়ে আনসার দিবা, কতটি কোষ আছে? আনসার দাও, আমি একটু সময় নিব। হয়েছে, থ্যাংক ইউ, ভেরি গুড, সাবাস। শাহ মোবারক, মাসুম, কাজী, তানজির, তানজিলা, লুবজানা, সাবাস। বলো কতটি কোষ আছে? 2 নাম্বার দিয়ে আনসার করো। দিগন্ত দেব বলেছে 8টি কোষ আছে। আচ্ছা পরে বলবো কোনটা সঠিক। নওয়াফ বলেছে 6টি কোষ আছে। কিশমিশ বলেছে 6টি আছে। আরে কিশমিশ। মুহিন বলেছে কয়টি? 8টি। কংগ্রাচুলেশনস, এখন পর্যন্ত কেউ পারে নাই। কংগ্রাচুলেশনস, আমার 1 টাকা বেঁচে গেল। 7টি কোষ আছে। চলেন, কেমনে 7টি? আর কোনো আনসার এলাও না, আনসার দিয়ে দিছি। এইবার তাকাও কেমনে 7টি। এই যে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস যখন একসাথে হয়, এই যে দেখো, মনে করো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ। যখন এরা একসাথে হয় তখন এদের ওয়ালটা না ফিউজ হয়ে যায়। এদের ওয়াল ফিউজ হয়ে কোষ একটাই হয়। কোষ একটাই হয়, কিন্তু নিউক্লিয়াস 2টা। ফলে কি হয়ে গেল বলতো বাবুরা? এই যে গার্ডিয়ান, গার্ডিয়ান তো একদম ফিউজ হয়ে একটাই হয়ে গেছে। 2 পক্ষের গার্ডিয়ান, এনাদের মত আছে একসাথে হয়ে গেছে। তাহলে কোষ হয়ে গেল কয়টা? 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? তাহলে যদি বলে নিউক্লিয়াস কয়টি? 8। যদি বলে কোষ কয়টি? 7। যাও একটা সহজ প্রশ্ন করি, আবারও 1 টাকা, আবারও 1 টাকা। দেখো প্রশ্ন নাম্বার 3, ভ্রূণথলিতে কত ধরনের কোষ আছে? রেডি? 1 টাকা কে পায়? কে পারছে না? আমার 1 টাকা, আমি 1 টাকা দিব তোমাদের জন্য। আমি 1 টাকা রাইখা দিছি, বিশ্বাস হয় না? তোমাদের জন্য আমি 1 টাকা রেখে দিছি, বিশ্বাস হয় না কারো? দাঁড়াও আমি দেখাই। তোমরা ভাবছো আমি 1 টাকা দিতে পারবো কিনা? এই যে আমি পারবো, দেখো 1 টাকা দিতে পারবো। গোল্ডেন 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 1 টাকা তোমাকে দিব। চাইলে 5 পয়সাও দিব, 10 পয়সাও দিব। সো 1 টাকা দিব, এই বিরল টাকাগুলো দিব। যাও। আমার একটা শখ হচ্ছে অনেক আগের টাকা যদি পাই কালেকশন করে রাখি। এমা কি আনসার দিয়েছে, আমি তো খেয়ালই করলাম না। কেউ কি 1 টাকা পাবা না? আচ্ছা থাক, পড়ায় আসো। কংগ্রাচুলেশনস, এখন পর্যন্ত এই শাহনাজ পারভিন। শাহনাজ পারভিনের আগে কেউ 4 বলছে কিনা, তাহলে সে সঠিক, না হলে শাহনাজ পারভিন স্ক্রিনশট দিও। ভেরি গুড। শাহনাজ পারভিনের সাথে কখনো দেখা হলে 1 টাকা চেয়ে নিবা। 4 সঠিক উত্তর ভাইয়া। এবার আমি বলেছি ধরন। ধরন মানে কি? দেখো প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ 3টা, কিন্তু সবাই তো একই রকমেরই, সবার নামই তো প্রতিপাদ কোষ। তাহলে এটা একটা ধরন। সেকেন্ডারি নিউক্লিয়াসের এই কোষটা একটা ধরন। 2 ডিম্বাণু, এটা আলাদা একটা ধরন। সহকারী কোষ 2টা, সেটা আরেকটা ধরন। ভেরি ভেরি গুড। যে 4 বলেছে সে অসাধারণ, সে জিনিয়াস, সে বস আর কি। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা 3টা প্রশ্ন। তাহলে দেখো এই যে পুরো জিনিসটা ভাইয়া, এই যে পুরো জিনিসটা, এইটার নাম ভ্রূণথলি, এটার নাম ভ্রূণথলি। ভ্রূণথলির ভেতর কয়টি নিউক্লিয়াস, কয়টি কোষ, কয় ধরনের কোষ, পেরে গেছো? এখন এই যে পুরো ভ্রূণথলির মধ্যে তুমি যা দেখছো
সেটা কি মহিলাদের মানে মহিলা উদ্ভিদদের, এবং এই প্রত্যেকটা জিনিস হলো হ্যাপ্লয়েড। খুব ভালো করে শোনো, এই যে ভ্রূণথলিতে যা যা আছে সবগুলোই হচ্ছে মহিলাদের, এবং এটা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। প্রতিপাদ কোষ হ্যাপ্লয়েড, সেকেন্ডারি নিউক্লিয়াসের কোষগুলো প্রথমে হ্যাপ্লয়েডই ছিল, তারপর তো ফিউজ হয়েছে, বাট নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড, কোষগুলো হ্যাপ্লয়েড ছিল। ডিম্বাণু হ্যাপ্লয়েড, সহকারী কোষ হ্যাপ্লয়েড, একটু আগে শিখেছি হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট, হাগা। তাহলে এগুলো যদি ভাইয়া স্ত্রীদের অংশ হয় আর সবাই যদি হ্যাপ্লয়েড হয়, তাহলে এগুলোকে সবাইকে একসাথে বলে স্ত্রী গ্যামেটোফাইট। সো আমি বলতে পারি যাহাই ভ্রূণথলি তাহাই স্ত্রী গ্যামেটোফাইট, দ্যাটস ইট। সো ভ্রূণথলি এই পুরোটার ভেতর যা আছে সবই যেহেতু হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট, তাহলে যেহেতু স্ত্রীর অংশ, তাহলে ভ্রূণথলিরই অপর নাম হলো স্ত্রী গ্যামেটোফাইট। এইটুকু ক্লিয়ার কিনা আমারে বলো? স্ত্রী গ্যামেটোফাইট ক্লিয়ার কিনা পোলাপান? পরীক্ষা যদি কোশ্চেন আসে স্ত্রী গ্যামেটোফাইট এর অংশ নয় কোনটি, ভ্রূণথলির অংশ নয় কোনটি, তাহলে এই 4 ধরনের কোষের নামই থাকবে, বা মোটামুটি হ্যাঁ 1 2 3 4 ধরনের কোষ। এর বাইরে যদি অন্য কিছু আসে সেটাই অংশ নয়। সো আর একটা প্রশ্ন হইতে পারে কোনটি ভ্রূণথলি বা স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়। বুঝতে পারছো কেন এটাকে গ্যামেটোফাইট বলে? কারণ এটা সবাই হ্যাপ্লয়েড, এবং এর ভেতরেই কিন্তু গ্যামেট আছে বা গ্যামেট তৈরি হবে এখান থেকে, রাইট? এইটুকু যদি বুঝে ফেলো, এইবার আসো আমরা জানবো এই যে স্ত্রী গ্যামেটোফাইট এইটা আসলে কোথ থেকে তৈরি হয়। চলো, এই যে স্ত্রী গ্যামেটোফাইটটা আমরা দেখলাম, এইটা আসলে কোথ থেকে তৈরি হয় আমরা সেটা শিখব। রেডি সবাই? ওকে, প্রথমে আমরা একটা জিনিস লিখি, এভাবে লেখো, সবাই লেখো। স্ত্রী রেণু এটা হ্যাপ্লয়েড, সেখান থেকেই মূলত তৈরি হয় স্ত্রী গ্যামেটোফাইট। এই ব্যাপারটা আমরা এখন একটু বুঝবো যে আসলে ঘটনা কি। খুব মনোযোগ দিবা। স্ত্রী রেণু থেকে আসলে তৈরি হয় স্ত্রী গ্যামেটোফাইট। প্রশ্ন হচ্ছে মানে কি, কিছুই বুঝলাম না, রাইট? ওকে, বুঝবা। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট এটাও কিন্তু হ্যাপ্লয়েড, স্ত্রী রেণু এটাও কিন্তু হ্যাপ্লয়েড। একটা জিনিস মাথায় রাখবা, রেণু অলওয়েজ হ্যাপ্লয়েড, এবং এই রেণু এই হ্যাপ্লয়েড জিনিসটা তৈরি হয় তার মাতৃকোষ থেকে। হ্যাপ্লয়েড জিনিসটা তৈরি হয় তার মাতৃকোষ থেকে, অর্থাৎ স্ত্রী রেণু তৈরি হবে কোত্থেকে? স্ত্রী রেণু মাতৃকোষ থেকে। তাহলে আমি যদি বলি পুং রেণু তৈরি হয় কোত্থেকে, তাহলে সবাই বলবে পুং রেণু মাতৃকোষ থেকে। এক্স্যাক্টলি, তোমরা সঠিক। তো ভাইয়া মাতৃকোষ নর্মালি যারা ডিপ্লয়েড জীব তাদের মাতৃকোষ অলওয়েজ কি হবে? ডিপ্লয়েড। কিন্তু রেণু তো হবে হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে যদি হ্যাপ্লয়েড হয়, আমরা সবাই জানি এই বিভাজনটার নাম হবে মিওসিস। বলো, এই বিভাজনটার নাম কি হবে? মিওসিস। এখন আমরা জানি মিওসিস প্রক্রিয়ায় একটা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টা স্ত্রী রেণু হয়, কারণ মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে 4টা কোষ হয়। তাহলে যখন উদ্ভিদের একটা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টা স্ত্রী রেণু তৈরি হয়, সেই ছোটবেলায় পড়েছো 4টা স্ত্রী রেণু যদি তৈরি হয়, এর মধ্যে প্রথম 3টা, উপরের 3টা ইন্নালিল্লাহ নষ্ট হয়ে যায়, থাকে এই যে নিচের স্ত্রী রেণুটা থাকে। এই যে একটা স্ত্রী রেণু, সে এবার কি করে? সে এবার মাইটোসিস প্রক্রিয়ায় 2 ভাগে ভাগ হয়ে 2টা স্ত্রী রেণু করে। এটা আবার ভাগ হয়ে কি করে? এইটা মাইটোসিস প্রক্রিয়ায় 2টা, 9 টেনের পড়া। এইটা মাইটোসিস প্রক্রিয়ায় 2টা, কয়টা হলো? 4টা। এটা আবার ফাইনালি ভাগ হয়ে কি হয়? এই 2টা হয়ে যায় 4টা, নিচের 2টা হয়ে যায় 4টা।
তারপর এরা গার্ডিয়ানকে পাঠায়, ওরাও গার্ডিয়ানকে পাঠায়, ফাইনালি এখানকার একজন এই গার্ডিয়ান ফিউজ হয়ে যায়, তৈরি হয়ে যায় গৌণ নিউক্লিয়াস। তিনটা থাকে উপরে আর নিচে থাকে তিনটা। এই যে দেখো ভ্রূণথলি তৈরি হলো, আলটিমেটলি ভ্রূণথলি তৈরি হলো একটা স্ত্রী রেণু থেকে। বলো, ভ্রূণথলি তৈরি হলো একটি স্ত্রী রেণু থেকে। সবাই বলো, এক মানে মনো, রেণু মানে স্পোর। তো যখন একটা স্পোর থেকে ভ্রূণথলি তৈরি হবে, এটাকে বলা হয় মনোস্পোরিক প্রক্রিয়া। বলো, খুব কঠিন? তাহলে ভ্রূণথলি তৈরির প্রক্রিয়া তিন ধরনের আছে। কয় ধরনের আছে? তিন ধরনের আছে। ওকে, এই তিন ধরনের মধ্যে যদি একটা স্ত্রী রেণু থেকে, এখান থেকে কিন্তু একটা কুইজ আছে, 1 টাকার কুইজ আবার, একটা স্ত্রী রেণু থেকে যদি ভ্রূণথলি তৈরি হয় তাকে বলে মনোস্পোরিক। কেন এর নাম মনোস্পোরিক? বিকজ মনো মানে এক, স্পোর মানে রেণু, একটা রেণু থেকে তৈরি হয়েছে, তার নাম কি? মনোস্পোরিক। এটাই হচ্ছে শতকরা 75% উদ্ভিদে, শতকরা 75% উদ্ভিদে এই প্রক্রিয়ায় কিন্তু স্ত্রী রেণু তৈরি হয়ে যায়। কিন্তু কখনো কখনো অঘটন ঘটতে পারে, অঘটন ঘটতে পারে। কি অঘটন ঘটতে পারে? কি অঘটন ঘটতে পারে? নর্মালি 4টা স্ত্রী রেণুর মধ্যে 3টা নষ্ট হয়, একটা থাকে। কিন্তু কখনো কখনো কি হতে পারে, আমরা যদি একটু অপর পেজে যাই, কখনো কখনো যেটা ঘটতে পারে সেটা হলো 2টা নষ্ট হয়ে যেতে পারে, 2টা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে থাকলো কয়টা? 2টা। এই 2টা থেকে এর পরে কয়টা হবে? 4টা। 4টা থেকে এর পরে কয়টা হবে? 8টা। তাহলে যখন 2টা থেকে তৈরি হবে তখন এটাকে আমরা বলবো বাইস্পোরিক। বাইস্পোরিক। বলো, বাই মানে কি? 2। তাহলে যখন 2টা স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি তৈরি হবে তার নাম কি হবে? বাইস্পোরিক। এইবার তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও একটা হলে মনোস্পোরিক, 2টা হলে বাইস্পোরিক, তাহলে এর পরে কি হবে? মনোস্পোরিক, বাইস্পোরিক, মনো হলো বাই হলো, এর পরে কি হবে ছেলে পেলে? এর পরে কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও। এর পরেরটা কি হবে? ধুমধাম জানিয়ে দাও, এর পরেরটা কি হবে? দেখি কে কে বলে, কে পারে দেখি। তাহলে বলো তো, যদি এমন হয় 4টার মধ্যে একটা নষ্ট হয়েছে, একটা নষ্ট হয়েছে, আছে কয়টা? 3টা। মনে করো আছে কয়টা? 3টা। তাহলে কি নাম হবে? অনেকেই বলেছে ট্রাইস্পোরিক। খেয়াল করো তো, যদি 3টা থাকে, 3টা এরপরে ডাবল হয়ে কয়টা হবে? 6টা। 6টা ডাবল হয়ে কয়টা হবে? 6টা ডাবল হয়ে হবে 12টা। আচ্ছা, তুমি বলো তো, ভ্রূণথলিতে কয়টা নিউক্লিয়াস থাকে? 8টা। তাহলে 3টা থেকে যদি ভ্রূণথলি তৈরি হয় তাহলে তো নিউক্লিয়াস হয়ে গেল 12টা। এই 12 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি তো নাই। এ কারণে ট্রাইস্পোরিক বলে কিছু নাই। এ কারণে তোরা যারা বলছিস ট্রাইস্পোরিক নাই, মনো আছে, বাই আছে, ট্রাই কেন নাই বোঝা গেছে? কারণ ট্রাইস্পোরিক, 3টা স্পোর থেকে যদি ভ্রূণথলি তৈরি হয় তাহলে 8 নিউক্লিয়াস হতে পারবে না। তাহলে এবার বলো তাহলে কত স্পোরিক হতে পারে? কত স্পোরিক হতে পারে? দেখা গেল 4টার মধ্যে একটাও নষ্ট হয় নাই। তো যদি 4টার মধ্যে একটাও নষ্ট না হয় তাহলে কি হবে? এই 4টা থেকে সরাসরি কয়টা হবে? 4টা থেকে সরাসরি 8টা হবে। সো এটাকে বলা হয় টেট্রাস্পোরিক। টেট্রাস্পোরিক। তাহলে এবার তোমরা এখন একটু সাজিয়ে লেখো। অনেকেই ছন্দ দিয়ে পড়ে 1 2 4। তোমরা কেমিস্ট্রিতে পলির বর্জন নীতি পড়েছো, ওই 1 2 4 দিয়েই মনে রাখে, তাই না? বাই দ্য ওয়ে, মনো বাই টেট্রা।
সো অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া ট্রাইএসপোরিক নাই কেন, ট্রাইএসপোরিক নাই কেন? তার প্রমাণটা দিয়েছি। এখন আমরা সাজিয়ে লিখব। এতক্ষণ বোঝালাম, এখন একটু সাজিয়ে লিখি। তাহলে দেখো, ভ্রূণথলির প্রকারভেদ, স্ত্রী রেণু, মাইটোসিস। সবাই দেখো, ভ্রূণথলির প্রকারভেদ, স্ত্রী রেণু, মাইটোসিস। তাহলে মনে রাখবা, ভ্রূণথলির প্রকারভেদ হলো 1 2 4। 1 মানে হচ্ছে মনোস্পোরিক, যেখানে একটি স্ত্রী রেণু ইউজ হয়। 2 মানে হচ্ছে বাইস্পোরিক, যেখানে 2টি স্ত্রী রেণু ইউজ হয়। 3 মানে হচ্ছে, সরি 3 তো নাই, 4 মানে হচ্ছে টেট্রাস্পোরিক, যেখানে 4টি স্ত্রী রেণু ব্যবহৃত হয়। এইবার তোমাদের জন্য কুইজ, দেখি কে পারে, কে বস, কে পারে। একটু চালাক হলে পারবা। এই ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ হবে ইনশাআল্লাহ। এই ক্লাসে না, আজকের এবং নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার তামাতামা হবে। আমি যতটুকু পড়াচ্ছি এর বাইরে আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, মনস্পরিক প্রক্রিয়া যখন ভ্রূণথলি তৈরি হয়, মনস্পরিক প্রক্রিয়া যখন ভ্রূণথলি তৈরি হয় তখন কতবার মাইটোসিস লাগে? প্রশ্ন হলো তখন কতবার মাইটোসিস লাগে। আমি তোমাদের কাছে 30 সেকেন্ড সময় চাচ্ছি, আমি একটু এইখানে যাব, তোমরা কমেন্ট করতে থাকো। 30 সেকেন্ড। ত্রিশ সেকেন্ডের কি বেশি নিয়ে ফেলছি? 2 বার, 4 বার, 3 বার, 1 বার, এই 1 থেকে 100 পর্যন্ত অপশন আছে। 1 থেকে 100 পর্যন্ত অপশন আছে। দাদারা তোমরা কমেন্ট করতে থাকো। 1 থেকে 100 পর্যন্ত অপশন আছে, আমি সবগুলোতেই রাজি। কমেন্ট করো 1 থেকে 100। এই দেখো ছেলেমেয়েরা, নিউক্লিয়াস যদি একটা হয়, এই একটা স্ত্রী রেণু, একটা প্রথমে 2টা হয়েছে, তাহলে কয়বার মাইটোসিস? 1 বার। 2টা 4টা হয়েছে, কয়বার মাইটোসিস? 2 বার। 4টা থেকে 8টা হয়েছে, কয়বার মাইটোসিস? 3 বার। তাহলে রিমেম্বার, এটা কিন্তু হাসান স্যারে নাই, বাট মেডিকেলে শুধু হাসান স্যার পড়লে হবে না, অন্য বই পড়তে হবে। এজন্যই বলছি আমি এক্সট্রা তথ্যগুলো লেখাই দিচ্ছি, অন্য কিছুই আর পড়া লাগবে না, সব শুধু নোট করো। এই নোট দিয়ে তোমার এই চ্যাপ্টার আজীবন চলে যাবে। তাহলে কয়বার মাইটোসিস হবে? 3 বার। তাহলে এবার কমন সেন্স, বাইস্পোরিকে তো আছে 2টা, তাহলে 2টা থেকে একবার মাইটোসিস 4টা, 4টা থেকে আরেকবার মাইটোসিস 8টা। তাহলে বলো, বাইস্পোরিক প্রক্রিয়া যদি ভ্রূণথলি তৈরি হয় মাইটোসিস লাগবে কয়বার? 2 বার। তাহলে বলো, টেট্রাস্পোরিক প্রক্রিয়া যদি ভ্রূণথলি তৈরি হয়, তাহলে টেট্রা মানে 4, 4 একবার ভাগ হয়ে 4 কি হবে? কই রে, 4 একবার ভাগ হয়ে 8 বার হবে। তাহলে টেট্রাস্পোরিক প্রক্রিয়ায় কতটি মাইটোসিস লাগবে? উত্তর 1। নরমালি না বুঝলে সবাই ভুল করবে। যদি বলে টেট্রাস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি তৈরিতে কতবার মাইটোসিস লাগবে? 1 বার। অনেকেই টেট্রা দেখে 4 দাগাবে, কি কি যে করবে তোমাকে বুঝতে হবে। আশা করি তোমরা বুঝছো। এইবার মনে হয় জায়গা নাই, এই জায়গায় লেখো উদাহরণ। এই যে মনোস্পোরিক, বাইস্পোরিক এবং টেট্রাস্পোরিকের উদাহরণ অন্য বইয়ে দেওয়া আছে, অন্য বইয়ে দেওয়া আছে। মনে রাখবা 3টা উদাহরণই প দিয়ে। ভাইয়া 3টা এক্সাম্পলই প দিয়ে। প প প, এই একটা গান ছিল না, প প প প প। সো প প প। প্রথম পতে লেখো পানি মরিচ, পানি মরিচ। তারপরের পতে লেখো পেঁয়াজ, তারপরেরটাতে লেখো পেপেরোমিয়া বা পেপারোমিয়া, পেপারোমিয়া, পেপারোমিয়া। তাহলে মনে রাখবা মনস্পরিক প্রক্রিয়ার এক্সাম্পল কি? মনস্পরিক প্রক্রিয়ার এক্সাম্পল হচ্ছে পা। তাহলে প প প না লিখে লেখো, প্রথমটা হচ্ছে পা,
তারপরটা হচ্ছে পে। আচ্ছা পেঁয়াজ না লিখে একটা কাজ করো, তুমি লেখো পেঁয়াজ। এই তুমি লেখো পেঁয়াজ। তাহলে প্রথমটা হচ্ছে পা, তারপরটা হচ্ছে পি, তারপরটা হচ্ছে পে। বলো পা পি পে। মনোবাইটেট্রা পা পি পে, মনোবাইটেট্রা পা পি পে। ক্লিয়ার? আর কয়টা মাইটোসিস? কমন সেন্স। কয়টা মাইটোসিস? কমন সেন্স। ওকে, তাহলে দেখো একদম সাজানো গোছানো হলো। এইবার দেখবো তোমার বুদ্ধি কতটুকু, দেখি কে পারে। মনস্পরিক প্রক্রিয়ার একটা অপর নাম দেওয়া হয়েছে। মনস্পরিক প্রক্রিয়ার অপর নাম হলো পলিগোনাম। আমাকে বলতে হবে মনো মানে তো এক, তাহলে মনস্পরিকের অপর নামে কেন পলি আপার নাম আছে? কে বলতে পারবা? কার নলেজ ভালো? হ্যাঁ পাপি পে, পাপি পে। ভেরি গুড। 1 2 4 পাপি পে, 1 2 4 পাপি পে মুখস্থ করে ফেলো। 1 2 4 পাপি পে। বইয়ের কত পেজ আসতেছি আগে আমারে পড়াইতে দাও, দেন আমি বই দেখাচ্ছি বইয়ের কত কিছু হয়ে গেল। বলো মনো মানে তো এক, এর অপর নামে পলি লেখা কেন ভাইয়া? কে পারবা? এর অপর নামে পলি লেখা কেন? অনেকেই ভাবে প্রক্রিয়ার নাম মনস্পরিক, তাহলে মনোগোনাম হইতে পারতো, পলি কেন? পলি মানে তো অনেক। সবার উদ্দেশ্যে বলি পলি মানে অনেক, এখানে ওই অনেক সেন্সে পলিটা ইউজ হয় নাই। এই পুরো পলিগোনাম হলো একটা উদ্ভিদের নাম। সর্বপ্রথম পলিগোনাম উদ্ভিদে, সর্বপ্রথম পলিগোনাম উদ্ভিদে এই প্রক্রিয়া আবিষ্কার হয়েছে, তাই মনস্পরিক প্রক্রিয়ার অপর নাম হচ্ছে পলিগোনাম। তাই মনস্পরিক প্রক্রিয়ার অপর নাম হচ্ছে পলিগোনাম। না মিওসিস অনেকবার হয়েছে তাই না। তাহলে বুঝতে পারছো মনস্পরিকের অপর নাম পলিগোনাম কেন? এই পলি মানে যে অনেক, ওই সেন্সে অনেক এখানে ব্যবহৃত হয়নি। পলিগোনাম একটা উদ্ভিদের নাম, সর্বপ্রথম পলিগোনাম উদ্ভিদে মনস্পরিক প্রক্রিয়া আবিষ্কার হয়েছে, তাই এর অপর নাম হচ্ছে পলিগোনাম। ক্লিয়ার এতটুকু? এইবার আসো, এইবার আমরা আবার একটু ভ্রূণথলিটার দিকে আঁকি। এইটা ছিল ভ্রূণথলি, মনে আছে ছবিটা? এটা ভ্রূণথলি, নায়িকা, সাইড নায়িকা, তিনজনের বিপরীতে তিনটা পোলা, মাঝখানে দুই পক্ষের গার্ডিয়ান। এবার আমরা এই ভ্রূণথলিটার থেকে এটাকে আমরা ডিম্বক বানাবো। পোলাপান খুব রেডি? এবার আমরা ডিম্বক বানাবো। কি বানাবো? ডিম্বক। এই যে ভ্রূণথলি, যখন এর মধ্যে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ, তখন এই ভ্রূণটাকে তো পুষ্টি দেওয়া লাগবে। ভ্রূণটাকে পুষ্টি দেওয়ার জন্য এর চারদিকে তৈরি হয় ভ্রূণ পোষক টিস্যু। বলেন এটার নাম কি? এটার নাম হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। আবারও বলছি, তাহলে ভ্রূণ পোষক টিস্যু কি জিনিস? যে ভ্রূণকে পুষবে, যে ভ্রূণকে পুষ্টি দিবে। অর্থাৎ এই ভ্রূণথলির মধ্যে যখন ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ মানে ওই উদ্ভিদের একদম ছোট অংশটা, তাই না? জাইগোটের পরের অংশটাই তো ভ্রূণ। তো যখন নিষেক হবে এরপরে জাইগোট হবে, জাইগোটের পরের অংশটা ভ্রূণ। সো এখানে কেন নিষেক হবে? এখানে তো নায়িকা আছে, ডিম্বাণু আছে, নিষেক তো এখানেই হবে। আচ্ছা, তো এই ভ্রূণ যখন তৈরি হবে তাকে পুষ্টি দেওয়ার জন্য আছে ভ্রূণ পোষক টিস্যু। জেনে রাখা ভালো এর অপর নাম নিউসেলাস। এটা বাসায় মুখস্থ করো, আগে বাংলাটা মনে রাখো, ভ্রূণ পোষক টিস্যু। ওকে, এখন এই যে ভ্রূণ পোষক টিস্যুর চারপাশে, এই যে ভ্রূণ পোষক টিস্যুর চারপাশে কি আছে লক্ষ্য করো সবাই। আমি একটা অন্য কালার দেই। এটা হচ্ছে অন্তত্বক, এটা হলো বহিত্বক। ভালো করে বোঝো, এটা হলো অন্তত্বক, এটা হলো বহিত্বক। এই বহিত্বকটাকেই বাড়িয়ে দিয়ে আমি বানিয়ে ফেললাম ডিম্বক। হয়ে গেল ডিম্বক, হয়ে গেল ডিম্বক। হ্যাঁ, উপরের তিনটা ভিলেন, ওদের একটা খুব মজার, ওরা আত্মহত্যা করবে কিভাবে আমরা একটু পরেই দেখব। বেচারাগুলো খুব কষ্ট, আহারে। নায়ক চলে আসবে তো একটু পর, ওয়েট করো। আচ্ছা এই পোলাপান, তাহলে দেখছো এটা কার চিত্র? তোমার পরীক্ষায় চিত্র আঁকা লাগবে না, কারণ তোমার তো রিটেন নাই, কিন্তু ছবিটা বুঝলে তোমার অনেক কিছুই হবে। তাহলে এটা কার চিত্র? এইটা হলো একটা আদর্শ ডিম্বকের চিত্র। এখন এই ডিম্বকের কি কি অংশ আছে ঝটপট আমরা লিখে ফেলি। দেখো ছেলেমেয়েরা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ডিম্বক মূল।
ডিম্বকের এটা হচ্ছে মূল। প্রশ্ন হলো ভাইয়া মূল তো নিচে থাকে, উপরে কেন? কারণ নিচে চলে আসে ফুটো, ছিদ্র, এটাকে বলে ডিম্বক ছিদ্র। ডিম্বক ছিদ্র। আচ্ছা, ইংলিশগুলো আমি পাশে লিখে দিচ্ছি, ইংলিশগুলো আজকে মনে না থাকলেও নেক্সট ক্লাসে আসার আগে মুখস্থ করবা। ডিম্বক মূলের ইংলিশ হচ্ছে ক্যালাজা, আর ডিম্বক ছিদ্রের ইংলিশ হচ্ছে মাইক্রোপাইল। ডিম্বক ছিদ্রের ইংলিশ হচ্ছে মাইক্রোপাইল। পড়া এখানেই হয়ে যাচ্ছে, ওকে, এখানেই হয়ে যাবে। তারপর দেখবো যে বইয়ের কতগুলো হয়েছে, আমরা বই বের করে ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দিব, আর বই পড়া লাগবে না। এইবার আসো, এইবার আসো, এই জিনিসটা ডিম্বক বহিতক। ডিম্বক বহিতক, সবাই বলো বহি মানে কি? এক্সো, এক্সো থেকে এর নাম এক্সাইন। আর এই ভেতরেরটা, এই যে ভেতরেরটা হলো ডিম্বক অন্ততক। অন্ততক মানে কি? ইন মানে ভেতরে, এটাকে বলে ইনটাইন। দেখো বাইরে বহিতক, এক্সো মানে বাইরে, এক্সাইন, ভেতরে অন্ততক, ইন মানে অন্ত, ইনটাইন। বাকি রইল এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ডিম্বক নাভি, আর এই জিনিসটাকে বলা হয় ডিম্বক নাড়ি। এদেরও ইংলিশ আছে। ডিম্বক নাড়িকে বলা হয় ফিউনিকুলাস, আর ডিম্বক নাভিকে বলা হাইলাম। বাসায় মুখস্থ করবা, আজকে বাংলাটা মনে রাখো, আজকে বাংলাটা মনে রাখো। এবং এখানে তোমরা যা দেখছো ভাইয়া, এখানে তোমরা যা দেখছো এগুলো সব ডিপ্লয়েড, এগুলো সব ডিপ্লয়েড। তাহলে লক্ষ্য করো পুরোটাই কিন্তু স্ত্রীদের অংশ, পুরোটাই স্ত্রীদের অংশ। কিন্তু এই স্ত্রীদের অংশের মধ্যে যেটুকু অংশ হ্যাপ্লয়েড তারাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। আর বাকি এখন তুমি যা দেখছো, আমি স্ত্রী গ্যামেটোফাইটকে আর লেভেলিং করি নাই, এই বাকি তুমি যা দেখছো এই সবগুলোই হলো কিন্তু ভাইয়া ডিপ্লয়েড। বা এদেরকে আমরা বলতে পারি দেহকোষ। কি বলতে পারি? দেহকোষ বলতে পারি। এই ছবিটা রিটেনে আঁকতে দিত, এই ছবিটা রিটেনে আঁকতে দিত, তোমাদের তো কষ্ট, রিটেন নাই। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি যদি, আল্লাহ যদি চাহেন, দেখা গেল এখন একটা বলবো এটাই চলে আসতে পারে, এই চ্যাপ্টার থেকে 3টা জায়গা আছে মেডিকেলের জন্য আসবেই, তার মধ্যে একটা জায়গা হলো এই ডিম্বকের প্রকারভেদ। আমি একটু তোমাদেরকে বই বের করে দেখাই, যাদের হাতে বই আছে তারা একটা কাজ করো, তারা একটা কাজ করো ভাইয়া, এই যে ডিম্বকের ছবিটা আমি আঁকলাম, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ডিম্বকের প্রকারভেদটা পরীক্ষায় আসে, এই ডিম্বকের প্রকারভেদটা পরীক্ষায় আসে। ডিম্বকের প্রকারভেদটা আছে দেখো এই পৃষ্ঠায়, এই যে এইটা আমরা মনে রাখবো কিভাবে? এইটা যদি মুখস্থ করতে পারো, তুমি ধরে নিতে পারো তুমি তোমার এইচএসসি 25 ব্যাচের কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে, ও আচ্ছা অন্য জায়গায় তো ফুল সিলেবাস নাই, তাহলে আরো ভালো বলা যেত যে একটা প্রশ্ন কমন পাবা। লক্ষ্য করো আমি যে ডিম্বকটা এঁকেছি সেই ডিম্বকটা কিন্তু এইটা, এই ডিম্বকের মুখ ছিদ্রটা কিন্তু নিচে। দেখো তো আমি যে ডিম্বকটা এঁকেছি তার মুখ ছিদ্রটা কি নিচে না? ভাইয়া মুখ ছিদ্র যদি নিচে হয়, মুখ ছিদ্র যদি নিচে হয় তাহলে এই ডিম্বকটাকে আমরা কি নামে ডাকতে পারি? আমরা কিন্তু এই ডিম্বকটাকে ডাকতে পারি, লেখো ডিম্বকের প্রকারভেদ, খাতায় লেখো এবং পাশে লেখো 100%। ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো এটা চলে আসবে পরীক্ষায়। ডিম্বকের প্রকারভেদ 100% পড়া। এই ডিম্বকের প্রকারভেদ আছে, নাম্বার 1 হলো অধোমুখী। ছেলেমেয়েরা দেখো তো অধোমুখী মানে কি? নাম শুনেই বুঝতেছো না? মুখ, মুখ কই আছে? নিচের দিকে। দেখো তো মুখ মানে কি? যে ছিদ্র, ছিদ্রটা নিচের দিকে, তাহলে এটা কি অধোমুখী না? এই অধোমুখীকে আমরা আরেকটা বাংলায় কি বলতে পারি? নিম্নমুখী বলতে পারি। তো এখন তোমাদের বইয়ে অধোমুখী ডিম্বকের, অধোমুখী ডিম্বকের কি আছে? নাম আছে। এই যে অধোমুখী ডিম্বক, এর দেখো কিছু উদাহরণ আছে, এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবো কিভাবে? ওয়েট করো। তাহলে ঊর্ধ্বমুখী মানে কি?
ছবি দেখে বলো তো কোনটা ঊর্ধ্বমুখী? একাডেমিক থাকলে এগুলো উদ্দীপকে থাকতো। দেখো তো মুখ উপরে না, তাহলে আমরা কিন্তু এটা আঁকছি কারণ এটাই হলো আদর্শ ডিম্বক, এটাই হলো আদর্শ ডিম্বক। ঠিক আছে, তাহলে মুখ যদি এবার উপরে থাকে সেটার নাম কি? ঊর্ধ্বমুখী। মুখ যদি পার্শ্বে থাকে তার নাম পার্শ্বমুখী। মুখ যদি বাঁকা করে থাকে তার নাম বক্রমুখী। এখন এইগুলার এক্সাম্পল আমরা মনে রাখবো কিভাবে? দেখো খুব মজার বিষয়, ঊর্ধ্বমুখীর এক্সাম্পলে কি আছে দেখো তো, বিষ আছে, বিষ কাটালি। পান আছে, পান আছে, তাই না? গোলমরিচ আছে, আবার বিষ কাটালেরই অপর নাম পানি মরিচ। তো এখন একটা জিনিস চিন্তা করো যে কোন একটা পোলা কি করছে? বিষ পান করছে। বিষ পান করে সে কই চলে গেছে বলো তো? আল্লাহর কাছে চলে গেছে না, ঊর্ধ্বে চলে গেছে। তাহলে বলো আমার সাথে সাথে বলো, পোলা পান বলো, আমি লিখে দিচ্ছি, বলো বিষ পানে, বিষ পানে, এই যে পান আবার এখানেও আছে, পানে ঊর্ধ্বে গেল। প্রশ্ন হলো বিষ পানে কে ঊর্ধ্বে গেল? বিষ পানে কে ঊর্ধ্বে গেল? ভালো লোক না অধম লোক? অধম, এটা তার উত্তম কাজ না। তাহলে বলো বিষ পানে ঊর্ধ্বে গেল। এই ঊর্ধ্বটাকে রাখলাম কেন? পরে যাতে মনে থাকে এটা ঊর্ধ্বমুখীর এক্সাম্পল। বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে, অধম ছেলে, ছেলের নাম কি? ছেলের নাম ঋষি। তাহলে বলো বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। আমরা লিখে ফেলি। আগে 2 নাম্বার লেখো, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। তাহলে আমি কি লিখলাম? ঊর্ধ্বমুখীর এখানে লিখবা, ঊর্ধ্বমুখীর এখানে লিখবা বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। এইটুকু মনে রাখো ভাই, তাহলে আর দেখবা সব হয়ে গেছে। বলো নিচ থেকে পড়ো, বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। বলো বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। আবার বলো বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। তাহলে বিষতে কি? ঝটপট যদি আমি লিখি, বিষতে হচ্ছে বিষ কাটালি। কইরে বিষ কাটালি? বিষ কাটালি। এর অপর নাম পানি মরিচ। পানতে পান, ঊর্ধ্বতে ঊর্ধ্বমুখী, গেলতে গোলমরিচ। আচ্ছা এবার আসো অধম। অধতে অধমুখী, মতে হলো মটর। এটা কিন্তু এই বইয়ে নাই, এই মটর কথাটা এই বইয়ে নাই, কিন্তু এটা অন্য বইয়ে আছে। আমি সব বই মিলে একসাথে পড়াচ্ছি। ছেলেতে হচ্ছে ছোলা, তোমার আর এক্সট্রা বই লাগবে না। রেতে হচ্ছে রেডি, শীতে হচ্ছে শিম। তাহলে এই দুইটা মুখস্থ করো, আসবেই পরীক্ষায়। বলো বারবার বলো, বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। বলো বিষ পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি। এখন বাকি আছে কয়টা? বাকি আছে আরো 2টা। ওকে ফাইন। তো সেই 2টা আমরা মনে রাখবো কিভাবে? একটা মনে রাখলেই বাকিটা না জানলেও চলবে। সেটা হচ্ছে দেখো পার্শ্বমুখী। ছেলেমেয়েরা পার্শ্বমুখী, তাহলে আমার সাথে বলো পাশে খুদে পপি। তোমাকে যদি বলা হয় এই তোর পাশে কে, তুমি বলো পাশে খুদে পপি। বলো পাশে কে? পাশে হচ্ছে খুদে পপি, খুদে পপি। বল পাশে কে? খুদে পপি। আবার বলো পাশে কে? খুদে পপি। সো নাম্বার 3 পার্শ্বমুখী, পার্শ্বমুখী। তাই পার্শ্বমুখীটা মনে রাখো, পাশে খুদে পপি। অর্থাৎ অর্থাৎ যেটা দাঁড়ালো পাশে মানে হচ্ছে পার্শ্বমুখী। পপির কিন্তু আরেকটা নাম দেখো পাশে লেখা আছে আফিম। তাহলে আমরা দুটোই লিখবো, খুদেতে হচ্ছে খুদিপানা আর পপিতে হচ্ছে পপি বা আফিম, আফিম। ঠিক আছে, তাহলে ডিম্বক 4 প্রকার। যদিও আরো 1 প্রকার ডিম্বক আছে অন্য একটা বইয়ে। তো এই 4 প্রকারের মধ্যে তুমি যদি এই 3 প্রকারের নাম এক্সাম্পল মনে রাখতে পারো, তাহলে বাকি যা জানো না সেটা হচ্ছে বক্রমুখী। তো সেটাও আমি এই পেজে একটু অ্যাড করে দেই, তাহলে এক পেজেই থাক। সেটা হচ্ছে বক্রমুখী। এই বক্রমুখীর এক্সাম্পল হচ্ছে সরিষা, লিখে দেই। এটা এখন না জানলেও চলবে, তারপরে তুমি মনে রাখতে পারো। আর একটা হচ্ছে কালকা সুন্দা।
দেখা গেল বললা যে বক্রমুখী, তাহলে বস কালকে সন্ধ্যায় কিছু একটা করেছে, বস কালকে সন্ধ্যায় কিছু। সো ওইটার ট্রিক লাগবে না, তুমি তিনটা কথা মনে রাখো ভাই। সেটা হলো 20 পানে ঊর্ধ্বে গেল, অধম ছেলে রেশি, পাশে কে? পাশে খুদে পপি। 20 পানে ঊর্ধ্বে গেল, অধম ছেলে রেশি, পাশে খুদে পপি, পাশে খুদে পপি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি ডিম্বকের প্রকারভেদ, যেটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আসলে কি কি পড়লাম? আমরা আজকে কি কি পড়লাম এখন পর্যন্ত? দেখো, এখন পর্যন্ত আমরা প্রথমে হাগা দিয়ে শুরু করেছি। আমরা বলেছি যে হ্যাপ্লয়েড হচ্ছে গ্যামেটোফাইট। একটু রিভাইজ করি কি কি পড়লাম। হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানেই হ্যাপ্লয়েড। এখন এই গ্যামেটোফাইট দুই ধরনের, পুং এবং স্ত্রী। পুরুষের যে অংশগুলো হ্যাপ্লয়েড তারা পুং গ্যামেটোফাইট, স্ত্রীর যে অংশগুলো হ্যাপ্লয়েড তারা স্ত্রী গ্যামেটোফাইট। তারপর আমরা শুরু করলাম স্ত্রী গ্যামেটোফাইট। আমরা দেখলাম এই যে একটা ভ্রূণথলি, যার ভেতর নায়িকা, দুইটা সাইড নায়িকা, এই তিনজনের বিপরীতে তিনটা পোলা, মাঝখানে উভয় পক্ষের গার্ডিয়ান। এই সবগুলোই যেহেতু হ্যাপ্লয়েড, সবগুলোই যেহেতু হ্যাপ্লয়েড এবং মহিলাদের অংশ, তাই এই সবগুলোকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। তারপরে আমরা দেখলাম এই যে স্ত্রী গ্যামেটোফাইট সেটা তৈরি হয় স্ত্রী রেণু থেকে, আবার রেণুটা তৈরি হয় তার মাতৃকোষ থেকে। ফলে একটা মাতৃকোষ থেকে 4টা স্ত্রী রেণু তৈরি হয়। দুঃখজনক 3টাই নষ্ট হয়ে যায়, থাকে একটা। যেটা থাকে সেখান থেকে 1 2 3, সরি, ওই একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে কি 8টা। তাহলে 1 2 3, 3বার মাইটোসিস করে 8টা নিউক্লিয়াস হয়। পরে এদের অ্যারেঞ্জমেন্ট হয়। যেহেতু একটা স্ত্রী রেণু, মনো মানে একটা স্পোর থেকে হয়, তাই এটার নাম মনোস্পোরিক। এরপরে দুইটা থেকে হলে বাইস্পোরিক। কিন্তু তিনটা থেকে হলে 8টা নিউক্লিয়াস হবে না, হয়ে যাবে 12টা, তাই ট্রাইস্পোরিক বলে কিছু নাই। এজন্য মনে রাখবা, মনো আছে, বাই আছে, টেট্রা আছে। 1 2 4, 1 2 4, মনো বাই টেট্রা। কেন নাম মনো কিন্তু অপর নামে পলি? কারণ পলি মানে এখানে অনেক না, পলিগোনাম উদ্ভিদে এটা প্রথম হয়েছে। তাহলে মনো বাই টেট্রা 1 2 4। কিন্তু কার কয়টা মাইটোসিস? মাইটোসিস কিন্তু 3 2 1 কিভাবে বোঝাইছি, এবং এক্সাম্পল মনে রাখবো কিভাবে? পাপি পে 1 2 4, পাপি পে 1 2 4, পাপি পে। তারপরে আমরা কি করলাম? ছোট্ট এই স্ত্রী গ্যামেটোফাইটের চারদিকে আরো কিছু মালামাল যোগ করলাম। এই যে যত মালামাল যোগ করেছি, মালামালগুলো হচ্ছে ডিপ্লয়েড, এবং ভেতরের স্ত্রী গ্যামেটোফাইট, বাইরের এই সব ডিপ্লয়েড মিলে এই পুরো জিনিসটাকে বলা হয় ডিম্বক। এবং আমরা যে ডিম্বক এঁকেছি সেটাই আদর্শ ডিম্বক, যার ছিদ্রটা নিচে, তাই এটার নাম অধোমুখী। কিন্তু কারো কারো বেলায় উল্টা থাকে, পাশে থাকে, বাঁকা থাকে। এবং সেইগুলোর এক্সাম্পল আমি বলেছি। 100% ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, কপাল ভালো থাকলে তোমাদের ব্যাচেই চলে আসতে পারে। এবং সেটা মনে রাখার ট্রিক হচ্ছে 20 পানে ঊর্ধ্বে গেল, অধম ছেলে রেশি, পাশে তোফায়েল হুজুর, সরি, পাশে খুদে পপি, পাশে খুদে পপি, পাশে খুদে পপি। 20 পানে ঊর্ধ্বে গেল, অধম ছেলে রেশি, পাশে খুদে পপি। তো আমরা স্ত্রী গ্যামেটোফাইট পড়ে ফেলেছি। এবার পোলা গ্যামেটোফাইট কেমনে হয় দেখার পর, সেই নায়ক কিভাবে এসে কার সাথে কি করে, আমরা আমাদের এই লাস্ট পর্যায়ে দেখব। এবং আমরা যদি এই দুইটা আজকে পড়ে ফেলি, নেক্সট দিন খুব স্মুথলি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি সাদ ভাই? চলো এখন আমরা লিখে ফেলি, পরাগ রেণু। আচ্ছা, আমরা লিখে ফেলি পুং গ্যামেটোফাইট, পুং গ্যামেটোফাইট। বলো আমরা কি লিখে ফেলবো? পুং গ্যামেটোফাইট। কারণ আমরা স্টার্ট করেছি স্ত্রী গ্যামেটোফাইট, সেটা আমরা শেষ করেছি। এখন আমরা পড়বো পুং গ্যামেটোফাইট। খুব ভালো করে শুনবা, খুব মজার। প্রথম কথা, স্ত্রী গ্যামেটোফাইটে তুমি কি পড়েছো? স্ত্রী গ্যামেটোফাইটে তুমি পড়েছো স্ত্রী রেণু, সেটা আবার আসে মাতৃকোষ থেকে। বলো পড়েছো না? একই রকম ভাবে পুং গ্যামেটোফাইটে তুমি পড়বা পুং রেণু। বাট প্লিজ একটু পুং রেণু না বলে এটাকেই তুমি বলো পরাগ রেণু। বলো পরাগ রেণু, বলো 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 পরাগ রেণু। তাহলে বাম পাশে একটু ফাঁকা রাখো। তাহলে আমরা এখন একটা জিনিস লিখি, সেটা হলো পরাগ রেণু। পরাগ রেণু যেহেতু রেণু, তাহলে ডেফিনেটলি এই মামা হ্যাপ্লয়েড, সন্দেহ নাই, রেণু মানেই হ্যাপ্লয়েড। এখন স্ত্রী রেণু তৈরি হয়েছে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে, তাহলে পরাগ রেণু তৈরি হবে
পরাগ মাতৃকোষ থেকে। আর মাতৃকোষ অলওয়েজ ডিপ্লয়েড। মাতৃকোষ অলওয়েজ ডিপ্লয়েড কার বেলায়? যারা ডিপ্লয়েড উদ্ভিদ তাদের বেলায়। তো এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড মানে সব সময় আমরা জানি সেখানে হবে মিওসিস, সেখানে হবে মিওসিস। এবং এটা যদি একটা হয় তাহলে এটা হবে চারটা, এটা হবে চারটা। খুব ভালো করে শোনো, পরাগ মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হবে পরাগরেণু। কয়টা? চারটা। শুরুতে এই চারটা পরাগরেণু এরা আলাদা হতে চাইবে না, একসাথে থাকতে চাইবে। প্লিজ আমরা একসাথে থাকব। যখন এরা একসাথে থাকে তখন এই চারটাকে একসাথে বলে পরাগ চতুষ্টয়, মানে এরা একসাথে আছে। পরাগ চতুষ্টয় বা পোলেন, পোলেন মানে পরাগরেণু, টেট্রা মানে চার, টেট্রাড। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আলাদা হওয়াই লাগবে। পরবর্তীতে এই চারটা আলাদা হয়েই যায়। কিন্তু দুঃখজনক কেউ কেউ আছে, কেউ ওদেরকে ছুটাইতে পারে না। ওদের মধ্যে এতই বন্ড, কেউ ওদেরকে ছুটাইতে পারে না। না, আমরা ছুটবো না, তাহলে আলাদা হয়ে যায়। যদি আলাদা না হয়, যদি আলাদা না হয় তাহলে পরাগরেণু চারটা একসাথেই থাকে। আলাদা না হলে একসাথে থাকে। এই একসাথে থাকার কারণে অনেকগুলোই যেহেতু থাকে, পলি মানে এবার অনেক, তখন এদেরকে বলা হয় পলিনিয়াম। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পলিনিয়াম কি? সো পলিনিয়াম হলো একসাথে থাকা পরাগরেণু। ওয়েট করো, একসাথে থাকা পরাগরেণু। সো এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। একসাথে থাকা পরাগরেণুকে কি বলে? পলিনিয়াম। এই পলিনিয়ামের দুইটা উদাহরণ মনে রাখবা। দুইটার শেষেই আছে ডেসি, দুইটার শেষেই আছে কি? ডেসি বা দেশি। একটা হলো অর্চিডেসি বা অর্কিডেসি, অর্কিডেসি। আর একটা হলো আজ কাল পিয়া। তোমার পিয়া আজকাল কিছু একটা করছে, অ্যাসক্লেপায়া ডেসি। জাস্ট সংক্ষেপে অপশন দেখলে যাতে মনে পড়ে, একটা হচ্ছে অর্চি, একটা হচ্ছে অর্চি, একটা মেয়ের নাম অর্চি, আর একটা হচ্ছে আজকাল পিয়া। ওকে, এই দুইটা গোত্র, এই দুইটা গোত্রের উদ্ভিদে পরাগরেণু একসাথে থাকে, আলাদা হয় না। তো যখন পরাগরেণু একসাথে থাকে, যখন পরাগরেণু একসাথে থাকে তখন এটাকে বলা হয় পলিনিয়াম। তখন এটাকে কি বলা হয়? পলিনিয়াম। সো একসাথে থাকা পরাগরেণুগুলোকে বলা হয় পলিনিয়াম। ওকে, হোয়াট এভার। এই যে পরাগরেণুটা তৈরি হলো, খুব খেয়াল, এই যে পরাগরেণুটা তৈরি হলো, মনে করো সে একা থাক আর একসাথে থাক, এই যে পরাগরেণু তৈরি হলো, এই পরাগরেণুর ভিতর একটা নিউক্লিয়াস থাকে। তাহলে এই পরাগরেণুতে এক দিয়ে কয়েকটা কথা মনে রাখি, এক দিয়ে আমরা কয়েকটা কথা মনে রাখি। এক, নিউক্লিয়াস, একটা এন মানে হ্যাপ্লয়েড, একটা কোষ মানে এক কোষ। তাহলে এই পরাগরেণু হচ্ছে একটা নিউক্লিয়াস, একটাই কোষ, এবং সে হচ্ছে একটা এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। বলো কেমন? হ্যাপ্লয়েড। কিন্তু এই যে পরাগরেণু, এই যে পরাগরেণু যখন সে উড়ে কোথাও যাবে তখন সে আরেকটা নিউক্লিয়াস এক্সট্রা ফর্ম করে। অর্থাৎ এই নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস বিভাজন হয়ে দুইটা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো নিউক্লিয়াস দুইটা হলেও তাহলে এগুলো তো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। পরবর্তীতে যখন ওয়াল তৈরি হয়, ওয়াল তৈরি হয়, তখন এই ওয়ালটা মানে সাইটোপ্লাজমের বিভাজনটা অসম হয়, ফলে একটা হয়ে যায় অনেক বড়। আমি একটু এটাকে ভিন্ন কালার দেই। একটা হয়ে যায় অনেক বড়, এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। আর একটা একটু ছোটই থাকে, এটাকে বলে জনন নিউক্লিয়াস। তাহলে খুব ভালো করে শুনো, পরাগরেণুর মধ্যে নরমালি থাকে একটা নিউক্লিয়াস, বাট যখন সে পরাগায়ন করতে যাবে, পরাগায়ন মানে পরাগরেণু যখন স্ত্রীদের গর্ভমুণ্ডে পতিত হবে, যাওয়ার ঠিক আগে তার নিউক্লিয়াস দুইটা হয়, বাট সাইটোপ্লাজমের অসমান বিভক্তি হওয়ার কারণে
একটা হয় বড় নিউক্লিয়াস যার নাম হয় নালিকা নিউক্লিয়াস, আর একটা হয় ছোট নিউক্লিয়াস যার নাম জনন নিউক্লিয়াস। এবং যখন এই দুই নিউক্লিয়াস তৈরি হলো, এবার তারা প্রিপেয়ার হয়ে গেল যে হ্যাঁ এখন দুইটা নিউক্লিয়াস হয়েছে, এখন আমি যেতে পারবো, টাকা পয়সা হয়েছে, এখন বিয়ে করতে পারবে। সো যাই হোক, ডাবল হয়ে গেছে, তার ধন সম্পদ বেড়ে গেছে, নিউক্লিয়াস বেড়ে গেছে। ঘটনা হলো, জেনে রাখা ভালো, এই যে পরাগরেণু, তারও কিন্তু আবার দুইটা লেয়ার। এই পরাগরেণুর কয়টা লেয়ার? পরাগরেণুরও কিন্তু দুইটা লেয়ার। সো আমি এখানে একটু ছোট্ট করে হালকা লিখি, পরাগরেণুর দুইটা লেয়ার। তাহলে বলো তো কমন সেন্স। আচ্ছা এভাবে লিখি দুইটা লেয়ার। বাইরের যেটা একই রকম ভাবে এক্সো মানে বাইরে, ইন মানে ভেতরে। তোমরা বলো তো বাইরে যে সে যখন স্ত্রী দেহে যাবে তাহলে স্ত্রীকে আকৃষ্ট করা লাগবে না? এই কারণে এই যে এক্সাইনের যে বাইরের, এই যে এক্সাইন যে বাইরের লেয়ার, সে একটু কিউট থাকে। সো মনে রাখবা, পরাগরেণুর বাইরের লেয়ারটা একটু কিউট থাকে, অর্থাৎ এটা হচ্ছে কিউটিন দ্বারা তৈরি। ভেরি 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 ইম্পর্টেন্ট। সো বলো পরাগরেণুর বাইরের লেয়ারটা কি দিয়ে তৈরি? কিউটিন দিয়ে তৈরি। বলো কি দিয়ে তৈরি? কিউটিন, কারণ সে কিউট, অর্থাৎ সে অর্নামেন্টেড থাকে। অর্নামেন্টেড মানে বোঝো? অর্নামেন্টেড মানে সে অলংকৃত থাকে। কি দ্বারা অলংকৃত থাকে? প্রোটিন দ্বারা। এর চারদিকে সুন্দর 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 প্রোটিন অ্যারেঞ্জমেন্ট হয়, মানে গহনা পড়ে থাকে, যে দেখো আমি কত সুন্দর, তুমি আমাকে গ্রহণ করো, কেন করবে না তুমি? সো অর্নামেন্টেড থাকে কি দিয়ে? প্রোটিন দিয়ে। সো এটা যেহেতু স্পোর, আবার এর অপর নাম যেহেতু পোলেন, তাহলে স্পোর, পোলেন আর প্রোটিনের নামে শেষে বসে ইন। তাহলে এই যে প্রোটিন যেটা দিয়ে সে অর্নামেন্টেড থাকে তার নাম স্পোরোপোলেনিন। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই এক্সাইনের ভিতর প্রায় 20টার মতো ছিদ্র থাকে। এটা একটা মেডিকেল প্রশ্ন। এক্সাইনের ভিতর প্রায় 20টার মতো ছিদ্র থাকে। এই ছিদ্রর কাহিনী একটু পর চলে আসবে। এই ছিদ্রগুলোকে আমরা বলে, আমি জাস্ট একটু লিখে দেই, এই ছিদ্রগুলোকে বলা হয় জার্ম পোর। তোমরা পরিফেরা পর্ব পড়েছো? পোর মানে ছিদ্র, আর জার্ম পোর মানে জনন ছিদ্র। কেন এটাকে জনন ছিদ্র বলা হয় এখন আমরা বুঝবো। কেন এটাকে জনন ছিদ্র বলা হয় একটু পরে আমরা বুঝবো। তাহলে এই দুইটা স্লাইডে কি কি পড়লাম একটু রিভাইজ করি। পুং গ্যামেটোফাইট কি এখনো আমরা শিখি নাই, বাট পুং গ্যামেটোফাইট পড়ার জন্য আমার পরাগ রেণুর দরকার। যেমনটা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়েছিল স্ত্রী রেণু থেকে, তাহলে পুং গ্যামেটোফাইট তৈরি হবে কি? পুং রেণু থেকে। সো পুং রেণু মানে পরাগ রেণু, যেটা তৈরি হয় মাতৃকোষ থেকে। যখন তৈরি হয় মিওসিস হয়, তাহলে একসাথে চারটা নিউক্লিয়াস হয়, মানে চারটা কোষ হয়। একত্রে এদেরকে বলা হয় টেট্রাড। এরা একসাথে থাকে, পরে আলাদা হয়। কিন্তু যদি আলাদা না হয়, একসাথে থাকা এই পরাগরেণুকে বলে পলিনিয়াম, বিকজ পলি মানে অনেক। কোন দুইটা গোত্রে পলিনিয়াম? অর্চি আর আসকালপিয়া। ওকে, অ্যাসক্লেপায়াডেসি আর অর্চিডেসি বা অর্কিডেসি। এবার এই যে পরাগরেণু এক তার একটা নিউক্লিয়াস, একটা এন মানে হ্যাপ্লয়েড, এক কোষী, কিন্তু তার দুইটা লেয়ার, বাইরে এক্সাইন, ভেতরে ইনটাইন। এক্সাইন ফিটফাট, বাইরে ফিটফাট, কিন্তু ভেতরে সদরঘাট, অর্থাৎ বাইরে একটু কিউট হলেও ভেতরে সদরঘাট, মানে সেলুলোজ। বাইরে ফিটফাট একটু কিউট, কিন্তু ভেতরটা কি দিয়ে তৈরি? যেহেতু উদ্ভিদের প্রাচীরে কি থাকবে মামা? উদ্ভিদের প্রাচীরে থাকবে সেলুলোজ। বাইরেরটা কেন কিউট? কিউটিন অর্নামেন্টেড থাকে কি দিয়ে? স্পোরোপোলেনিন দিয়ে। এবং সেই এক্সাইনেই থাকে জার্মপোর। আচ্ছা, এই জার্মপোরটা কিন্তু এক্সাইনেই থাকে, তোমরা আবার ভুল ভাইবো না যেটা ইনটাইনে থাকে। এইখানে একটু অ্যারেঞ্জমেন্টে আমার ভুল হয়ে গেল ভাইয়া, ইনটাইন সেলুলোজ দিয়ে তৈরি, এক্সাইন কিউটিন দিয়ে তৈরি, সেটাই অর্নামেন্টেড স্পোরোপোলেনিন। ছিদ্রও থাকে কিন্তু এক্সাইনে। কয়টার মতো ছিদ্র থাকে? 20টার মতো। কয়টার মতো ছিদ্র থাকে? 20টার মতো ছিদ্র। এইবার তোমরা বুঝবা পুং গ্যামেটোফাইট কি জিনিস। খুব ভালো করে লক্ষ্য করো। এইবার দেখো কি হচ্ছে, কাহিনী হচ্ছে কি দেখো। সো ঝটপট আমরা ছবিটা আঁকি এবং রিভাইজ হয়ে যাবে।
ভ্রূণথলি, নায়িকা, সাইড নায়িকা, তিনটা পোলা, মাঝখানে গার্ডিয়ান, ভ্রূণ পোষক টিস্যু, অন্ততক বহিতক, অন্ততক বহিতক, ডিম্বক মূল, নাভি, নাড়ি, এই জিনিসটার নাম হলো ডিম্বক। এইবার দেখো, ট্যাং 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 ট্যাং, এই এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়, এটা হচ্ছে ডিম্বক। এই পুরো জিনিসটার নাম হলো স্ত্রী স্তবক, এটা হলো গর্ভদণ্ড, এটা হলো গর্ভমুণ্ড। এই পুরো জিনিসটার নাম হলো স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এই যে পরাগরেণু রেডি হয়ে আছে আমাদের মামা, মনে করো এই হলুদ রঙের পরাগরেণু, হলুদ রঙের এই গোল পরাগরেণু, পরাগরেণু কিন্তু এরকম ত্রিভুজ হইতে পারে মামা, এরকম ডিম্বাকারও হইতে পারে। তো ধরে নিলাম হলুদ রঙের গোল পরাগরেণু, এটা মনে করো জনন নিউক্লিয়াস, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। উড়ে এসে, উড়ে আসলো, কই উড়ে আসলো, এই মামা উড়ে আসলো, 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 এসে যখনই এখানে বসে পড়লো, এই ব্যাপারটাকে বলা হলো পরাগায়ন, পলিনেশন, পরাগায়ন। এখন এটা বাতাসের সাহায্য হইতে পারে, পাখির সাহায্য হইতে পারে, তুমিও নিয়ে যে দিয়ে দিতে পারো ছেড়ে। ওকে, তাহলে বলো পরাগায়ন যখন হয় তখন কয়টা নিউক্লিয়াস থাকে? দুইটা নিউক্লিয়াস থাকে, বড়টা নালিকা নিউক্লিয়াস, ছোটটা জনন নিউক্লিয়াস। এইবার কি হয় জানো, এখানে কিছু রিয়াকশন ঘটে, এই রিয়াকশনগুলোর কথা তোমাদের বইও ডিটেলস নাই, খুব ভালো করে খেয়াল করবে। এইবার এই ভালো করে খেয়াল করবা, লাস্ট পড়া, সেটা হলো এইটা মনে করো এক্সাইন, এটা মনে করো এক্সাইন, এক্সাইনের এইটা ছিদ্র, এটার নাম জার্মপোর। এই যে ইনটাইন সে এবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কি হবে, পরাগ নালিকা হবে। বোঝো, এটা কিন্তু এক্সাইন, তাহলে ছিদ্র আছে এক্সাইনে, কিন্তু বৃদ্ধি পেল কে, ইনটাইন। তাহলে ইনটাইন বৃদ্ধি পেয়ে কি তৈরি হলো, পরাগ নালিকা হলো। তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই যে ইনটাইন তো সেলুলোজ, ইনটাইন তো সেলুলোজ, তাহলে ওর নিচে তোমার জায়গা আছে কিনা জানি না, ইনটাইন তো সেলুলোজ দিয়ে তৈরি, এবং সে বৃদ্ধি পেয়ে, এখানেই লিখে রাখো, ইনটাইন বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা হয়। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনটাইন বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা হয়, ভুল করবা না। ছিদ্র আছে, ছিদ্র আছে কার মধ্যে, এক্সাইনের মধ্যে, কিন্তু ইনটাইন বৃদ্ধি পেয়ে কি হলো, পরাগ নালিকা হলো। তাহলে পরাগ নালিকা হলো, এই যে পরাগ নালিকা, তাহলে এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে পরাগ নালিকা। এখন বলো তো, এই যে পরাগ নালিকা, তার তো বৃদ্ধি ঘটবে কোথায়, সে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরে 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 নায়িকার দিকে, নায়িকাতেই যে আছে ভাই, বৃদ্ধি পাচ্ছে নায়িকার দিকে। কিন্তু দেখো তো, এত বড় পরাগ নালিকা, তার তো কার্যক্রম আছে, তার তো বাঁচতে হবে, বাঁচতে হলে তারও তো নিউক্লিয়াস দরকার। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আগে এই পরাগ রেণুর মধ্যে দুইটা নিউক্লিয়াস দিয়েছে। এই যে বড় নিউক্লিয়াস, এই মামা এখন কি করবে, এই ছেলে, এই এই যে কতগুলো নিউক্লিয়াস এখানে, হ্যাঁ, এই যে বড় নিউক্লিয়াসটা আগেই পরাগ নালিকায় ঢুকে যাবে। তো মনে করো এইটা নাই এখানে, এই চলে যা। তাহলে দেখো, যখন পরাগ নালিকা তৈরি হলো, পরাগ নালিকার মধ্যে প্রথমে কে ঢুকলো, প্রথমে কে ঢুকলো, নালিকা নিউক্লিয়াস। কে ঢুকলো, নালিকা নিউক্লিয়াস। ততক্ষণে কিন্তু এই যে ওয়াল, এই পুরো জিনিসটা কিন্তু একটা কোষ হয়ে গেছে, এটা নিউক্লিয়াস, এই পুরো জিনিসটা কিন্তু একটা কোষ হয়ে গেছে। এই কোষটা এরপরে কি হবে, এখান থেকে কেটে দেই, এই কোষটা এখন চলে যাবে ভাইয়া পরবর্তীতে পরাগ নালিকার ভেতরে, এটাকে বলে জনন নিউক্লিয়াস। তাহলে খুব ভালো করে খেয়াল করো, পরাগ রেণু যখন উড়ে এসে
গর্ভমুণ্ডে পতিত হলো, নাম হচ্ছে পরাগায়ন। এরপরে কি হলো, ইনটাইন বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা তৈরি হলো। এই পরাগ নালিকার মধ্যে প্রথমে ঢুকলো নালিকা নিউক্লিয়াস, পরে ঢুকলো জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে দুইটা শুক্রাণু হলো, দুইটা শুক্রাণু বা পুং গ্যামিট হলো। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে উদ্ভিদের শুক্রাণু বা উদ্ভিদের পুং গ্যামিট কোথায় তৈরি হয়, তাহলে আনসার হবে উদ্ভিদের পুং গ্যামিট তৈরি হয় পরাগ নালিকায়। কিন্তু কয়টা? দুইটা। আল্লাহ তাআলা আমাদের লক্ষ লক্ষ শুক্রাণু বানাইছে, চান্স দিছে একজনের, কিন্তু উদ্ভিদের দুইটা পুং গ্যামিট তৈরি হয়েছে, চান্স দুটাকেই দেওয়া হয়েছে। কিন্তু এদের মধ্যে একটা রেস শুরু হয়, দৌড় শুরু হয়, যুদ্ধ শুরু হয়। যুদ্ধে যে জয়ী হয় স্বাভাবিক সেই নায়িকাকে পাবে, সাইড নায়িকার দিকে আর তাকায় নাই, সেই নায়িকাকে পাবে। এই যে হয়ে গেল নিষেক। তো ধরো এই মামা যুদ্ধে জয়ী হয়েছে, এখন আরেকজন যে পরে আসলো সে তো আর আঙ্গুল চুষবে না, সে গিয়ে কি করবে, আস্তাগফিরুল্লাহ, গার্ডিয়ানের সাথে চলে গেল। এই কই রে, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, সে গিয়ে ভাইয়া গার্ডিয়ানের সাথে ঝগড়া লাগাক আর যাই করুক মিলিত হয়ে গেল। এইটা হলো ভাইয়া আর একটা নিষেক। এই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে দুইবার নিষেক। যে রেসে জয়ী হলো, জগতের নিয়ম, যে জয়ী হবে ভালো পুরস্কার তার, নায়িকার সাথে তার মিলন হলো, চলে যাচ্ছিস কেন, এটাকে বলা হয় নিষেক। আর বাকি একজন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলো, এটাও একটা নিষেক। এই দুইটা নিষেকের নাম আছে, এজন্যই এই পুরো ব্যাপারটাকে বলা হয় দ্বিনিষেক। তাহলে সবাই একটা হেডলাইন দিয়ে দাও, তারপর আমরা বইয়ে দেখাবো কি পড়লাম। আজকের পড়া এই পর্যন্তই শেষ হবে। সো দ্বিনিষেক মানে হলো প্রথমে কার সাথে কার নিষেক হয়েছে, পুং গ্যামেটের সাথে ডিম্বাণুর নিষেক হয়েছে। ডিম্বাণু একটা স্ত্রী গ্যামেট, পুং গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেট, দুইটা গ্যামেটের দেখা হয়েছে। সিন মানে টুগেদার, সিন মানে টুগেদার, একসাথে হয়েছে দুইটা গ্যামেট, একে বলা হয় সিনোগ্যামি। অথবা মনে রাখতে পারিস দুইটা গ্যামেটের দেখা হয়েছে, তাই এটাকে বলা হয় সিনোগ্যামি। সো সিনোগ্যামি মানে হচ্ছে ডিম্বাণুর সাথে পুং গ্যামেটের মিলন। তাহলে বলো তো ডিম্বাণু আর শুক্রাণু মিলে কি তৈরি হবে, জাইগোট। সেটাই ভবিষ্যতে কি হবে, ভ্রূণ। তাহলে সিনোগ্যামির পরিণতি হলো ভ্রূণ তৈরি। তাহলে সিনোগ্যামি মানে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন, তৈরি হবে জাইগোট, জাইগোটটা পরে হয়ে যাবে ভ্রূণ। আর পরবর্তীতে কি হয়েছে দেখো, পরবর্তীতে আরেকটা পুং গ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়েছে। তাহলে ভাইয়া কয়জন মিলিত হয়েছে, সেকেন্ডারিতে দুইটা নিউক্লিয়াস, পুং গ্যামিটে একটা, তিনজন মিলিত হয়েছে, নাম হয়ে গেছে ত্রিমিলন। কি নাম হয়ে গেছে, ত্রিমিলন। তাহলে এখানে সংক্ষেপে লিখলাম সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুং গ্যামিটের বিয়ে হয়ে গেছে, তিনজন যেহেতু বিয়ে হয়ে গেছে, এই ব্যাপারটাকে বলা হয় ট্রিপ্লয়েড, যেটা পরবর্তীতে শস্য বা অ্যান্ডোস্পার্মে পরিণত হবে। তাহলে দ্বিনিষেকের পরিণতি কি, দ্বিনিষেকের একটা পরিণতি হলো ভ্রূণ সৃষ্টি, আর একটা পরিণতি হলো শস্য সৃষ্টি। আর একটা পরিণতি কি, শস্য সৃষ্টি। তার মানে যখন নিষেক হয় তখন এই ডিম্বাণুটা হয়ে যায় ভ্রূণ, আর এই সেকেন্ডারি নিউক্লিয়াস সেটা হয়ে যায় ট্রিপ্লয়েড, শস্য। আর এই বেচারা তিনজন আসলে এদেরকে না পেয়ে তারা আত্মহত্যা করে, সুইসাইড করে। সহকারী কোষকে তারা হয়তো বা খেয়াল করেনি, সহকারী কোষ আবার হয়তো বা তাদের অপেক্ষায় ছিল, তারা আত্মহত্যা করার পর সহকারী কোষে ইন্নালিল্লাহ। তার মানে আমরা কিছুক্ষণ পর দেখবো এগুলো সবাই আত্মহত্যা করে, কিন্তু সেইটা আমরা নেক্সট দিন শিখবো। সো আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো দ্বিনিষেক মানে এই যে দুইবার নিষেক হলো, এবং সাথে আমরা পুং গ্যামেটোফাইট ব্যাপারটা কি এবার বোঝার ট্রাই করি। পুং গ্যামেটোফাইট ব্যাপারটা কি এবার বোঝার ট্রাই করি। ভাইয়া বলো তো, খুব ভালো করে খেয়াল, পরাগ রেণু এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। পরাগ নালিকা, তাহলে এই পরাগ রেণু থেকে কি তৈরি হয়েছে, পরাগ নালিকা তৈরি হয়েছে। তাহলে নালিকা কি, নালিকা হচ্ছে হ্যাপ্লয়েড। এই নালিকার মধ্যে কি আছে, নালিকা নিউক্লিয়াস, তারপরে কি আসছিল, জনন নিউক্লিয়াস, এরাও হ্যাপ্লয়েড। জনন নিউক্লিয়াস কি হয়ে গেছে, দুইটা পুং গ্যামিট,
তারাও হ্যাপ্লয়েড। কি শিখছি শুরুতেই? হাগা। হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট। তাহলে এইখানে যত হ্যাপ্লয়েড দেখছো সবই গ্যামেটোফাইট। এগুলো কার জিনিস? পোলার জিনিস। তাহলে এগুলো পুং গ্যামেটোফাইট। লিখে ফেলো, পড়া শেষ। লিখে ফেলো, পড়া শেষ। দেখো পড়া শেষ, লেখো পুং গ্যামেটোফাইটে কি কি আছে লেখো। তাহলে পুং গ্যামেটোফাইট, তাহলে পুং গ্যামেটোফাইটে কি আছে? প্রথমে কি পেয়েছিলাম? পরাগ রেণু। পরাগ রেণু। দুই কি পেয়েছিলাম? পরাগ রেণু থেকে কি হয়েছে? পরাগ নালিকা। আচ্ছা, এদের ভেতর আবার কি কি ছিল? নালিকা নিউক্লিয়াস প্রথমে প্রবেশ করছিল। নালিকা নিউক্লিয়াসের পর কে প্রবেশ করছিল? জনন নিউক্লিয়াস প্রবেশ করছিল। সেই জনন নিউক্লিয়াস আবার কি হয়েছে? দুইটা পুং গ্যামিট হয়েছে। এরা সবাই কি মামা? এরা সবাই হ্যাপ্লয়েড। যেহেতু এরা হ্যাপ্লয়েড তাহলে এরা হাগা মানে গ্যামেটোফাইট। যেহেতু পোলার অংশ, এরাই হচ্ছে পুং গ্যামেটোফাইট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পুং গ্যামেটোফাইটের অংশ নয় কোনটি? খুবই সিম্পল, পুরুষের অংশ হ্যাপ্লয়েড। সবাই বলো যে প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, এতগুলো অংশের মধ্যে সবার প্রথম কে তৈরি হয়েছে? পরাগ রেণু। তাই পরাগ রেণুই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে আমার প্রশ্নের আনসার দাও। পরাগ রেণু যদি হয় পুং গ্যামিটের প্রথম কোষ, তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? প্রশ্ন। আমি লিখতে লিখতে আনসার দাও। প্রশ্ন হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? দেখি আমি প্রশ্ন করতে করতে আনসার দিতে পারছো কিনা। তাহলে বলো স্ত্রী গ্যামেটোফাইট কোত্থেকে তৈরি হয়? স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, আমি বলে দিচ্ছি, স্ত্রী রেণু থেকে। তাহলে পুং রেণু বা পরাগ রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে স্ত্রী রেণু হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। চলো ঝটপট দেখে আসি আমরা কতগুলো পড়া পড়িয়ে ফেলেছি। সবাই বই বের করো, পোলাপান সবাই বই বের করো। দেখো কতগুলো পড়া, বই শেষ পড়া, কতগুলো পড়া শেষ এইবার দেখবা। আমরা পড়েছি কোত্থেকে আমি সেটা দেখাই। সবাই রেডি? সবাই রেডি? আমি পড়েছি কোত্থেকে সেটা দেখাই। যেগুলো পড়াই নাই নেক্সট দিন সেখান থেকেই শুরু হবে। রেডি সবাই? আচ্ছা, কত পেজ সেটা বলি। পেজ নাম্বার 355। তোমাদের বইয়ের সাথে মিলবে কিনা জানি না। 355। তো 355 এই দেখো এরকম একটা ছবি আছে। আমি এই পড়ার ধানই পড়াইনি আজকে, এটা আমাদের নেক্সট ক্লাসের পড়া থাকবে। আজকে এই কনসেপ্ট দেওয়ার জন্য এটা পড়াইনি। চলো শুরু করি। আমরা শুরু করছি কোত্থেকে দেখো। তার মানে এই জিনিসগুলো তুমি যদি আর বই না পড়ে খাতা পড়ো, আমি যা লেখাইছি, তাহলে এগুলো আর পড়তে হবে না। কিন্তু এগুলো যে পড়া হয়ে গেছে আমি একটু দেখাই। এখান থেকে শুরু। পরাগ মাতৃকোষ থেকে 4টি পরাগ রেণু তৈরি হয়। এই 4টি পরাগ রেণু একসাথে থাকে, মানে এগুলো সব হয়ে গেছে। এটাকে বলে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। তবে পরিণত অবস্থায় এগুলো আলাদা হয়ে যায়। সব হয়ে গেছে, সব পড়া লাগবে, আলাদা হয়ে যায়। কিন্তু দুইটা গোত্রে, এই যে অর্চি আর অ্যাসক্লেপায়া, এগুলো পৃথক না হয়ে একসাথে থাকে। একসাথে থাকাগুলোকে বলা হয় পলিনিয়াম। পরাগ রেণু সাধারণত গোল, ডিম্বাকার, ত্রিভুজাকার, 3টা ছবি আঁকছি। এই একটা জিনিস আমি পড়াই নাই, 10 থেকে 200 মাইক্রোমিটার হয়। আমি এটাও লিখে দিতে চাই, আমি এটাও লিখে দিতে চাই যাতে আর বই না পড়া লাগে, যাতে আর বই না পড়া লাগে। তাহলে পরাগ রেণু 10 থেকে 200 মাইক্রোমিটার, যাতে আর বই পড়া না লাগে। খাতা পড়বা, পড়া শেষ। ওকে, তারপরে কি বলছে? পরাগ রেণু এক কোষী, এক নিউক্লিয়াস, একটা এন, হ্যাপ্লয়েড। কিন্তু ত্বক আছে কয়টা? 2টা। রিভাইজ করো। বাইরেরটা কি? আচ্ছা, বাইরেরটা পুরু শক্ত, এটা খুবই কমন সেন্স, কারণ যে বাইরে থাকবে সে পুরু হবে, শক্ত হবে, কারণ তাকে প্রোটেকশন দিতে হবে। কিন্তু সে কিউট। কেন কিউট? আচ্ছা, তার নাম এক্সাইন। কেন সে কিউট? সে অর্নামেন্টেড থাকে। কি অর্নামেন্ট, কি দিয়ে অর্নামেন্টেড থাকে? স্পোরোপোলেনিন। তো কি বলছিলাম? বাইরে ফিটফাট, ভেতরে কি মামা? ভেতরে সদরঘাট, এবং ভেতরেরটা পাতলা হবে, এবং তার নাম কি ভাইয়া? ইনটাইন। তার নাম কি? ইনটাইন। এবং সেখানেই আছে জনন ছিদ্র বা জার্মপোর। কয়টা আছে? তার মানে আমি প্রত্যেকটা লাইনই বলছি, তাড়াহুড়া করো না। তুমি মনে করো প্রত্যেকটা লাইন, তুমি দেখো পড়াইছি কিনা, 20টা পর্যন্ত জার্মপোর থাকে। ওকে, এবার দেখো কিভাবে পুং গ্যামেটোফাইট সৃষ্টি হয়। পুং গ্যামেটোফাইটের দেখো ফার্স্ট লাইন বোল্ড করা, পরাগ রেণুই হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, জানো কিনা? এবং এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে
দুটি অসম নিউক্লিয়াস গঠন করে। কথাটি ভুল, নিউক্লিয়াস সমান কিন্তু দুটি অসম আর কি কোষ হয়। যাই হোক, দুটি অসম নিউক্লিয়াস গঠন করে। এর মধ্যে বড়টার নাম কি? বড়টার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ছোটটার নাম জনন নিউক্লিয়াস, পড়াইছি। এবং বলছে সাধারণত এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে এবং পরাগায়ন হয়, বলেছি। তারপরে কি বলেছে? এই পরাগায়ন হওয়ার কারণে এদের উদ্ভিদের নিষেকের জন্য আলাদা করে কোনো পানি লাগে না এই উন্নত উদ্ভিদের। তারপরে দেখো কি বলছে, পরাগায়ন হওয়ার পর ইনটাইন বৃদ্ধি পেয়ে জারপোর দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকাকে বলা হয় পরাগ নালিকা, যার ইংলিশটা আমি বলি নাই, কমন সেন্স। পোলেন মানে পরাগ, টিউব মানে নালিকা। পরাগ নালিকার ভেতরে প্রথমে কে ঢোকে? নালিকা নিউক্লিয়াস, পরে কে ঢোকে? জনন নিউক্লিয়াস। এবং তুমি এই ফ্লো চার্টটার দিকে তাকাও, পরাগরেণু নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়, আর জনন নিউক্লিয়াস পরবর্তীতে দুইটা পুংগ্যামিট হয়। কিভাবে দুইটা পুংগ্যামিট হয় দেখো লেখা আছে, ইতিমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি পুংগ্যামিট হয়। এই পুংগ্যামিট মানেই শুক্রাণু। তাহলে এবার বলো, পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট, এরা সবাই হ্যাপ্লয়েড, এদেরকেই বলা হয় পুংগ্যামেটোফাইট। এখন কথা হলো, যেটা আমি বলি নাই, এরা পুংগ্যামেটোফাইট কিন্তু স্পোরোফাইটের উপর নির্ভরশীল, এই কথাটা আমরা বুঝি নাই। এটার অর্থ হচ্ছে ওই যে আমি বললাম হাগা মানে হ্যাপ্লয়েড এবং গ্যামেটোফাইট। তাহলে মনে রাখবা, যারা হ্যাপ্লয়েড তারা গ্যামেটোফাইট, তাহলে যারা ডিপ্লয়েড তারা স্পোরোফাইট। যারা হ্যাপ্লয়েড তারা গ্যামেটোফাইট, যারা ডিপ্লয়েড তারা স্পোরোফাইট। যেমন তুমি আমার কথা বলো, যদি আমি বলি আমার কোষ কি রকম, আমার সকল কোষ ডিপ্লয়েড কিন্তু আমার শুক্রাণু কি? হ্যাপ্লয়েড। তাহলে বলো তো আমার প্রধান কোষ কি? ডিপ্লয়েড। তাহলে শুক্রাণুটা কি? এই ডিপ্লয়েডের উপর নির্ভরশীল। তো এই উদ্ভিদগুলোর মেইন কোষ হলো ডিপ্লয়েড, অর্থাৎ এরা মেইনলি স্পোরোফাইট উদ্ভিদ। তো যেহেতু এরা স্পোরোফাইট উদ্ভিদ, তাহলে তাদের দেহে যারা গ্যামেটোফাইট আছে সেই গ্যামেটোফাইট গুলো কার উপর নির্ভরশীল হবে? স্পোরোফাইটের উপর নির্ভরশীল হবে। এজন্যই বলছে এদের গ্যামেটোফাইট কার উপর নির্ভরশীল? স্পোরোফাইটের উপর নির্ভরশীল। তাহলে এই পর্যন্ত আমরা পড়েছি। এখন ডিম্বক কিভাবে তৈরি হয় সেইটা, এই বক্সটা আমরা পড়ি নাই, কিন্তু ডিম্বকের গঠন, এই গঠন থেকে প্রশ্ন মেডিকেল আসবে না, ছবিটা দিয়ে তো তুমি চিনছো। তাহলে এই গঠন থেকে আমরা আর কিছু পড়বো না, কোনটা কি নাম জেনেছি। যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো ডিম্বকের প্রকারভেদ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি পড়াইছি। এরপরে আসো, পড়া দেখো, এরপরে আসো, ডিম্বকের প্রকারভেদ হয়ে গেল। এবার আসো স্ত্রী গ্যামেটোফাইটের কিভাবে বিকাশ হয়। দেখো, পরাগরেণু ছিল পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, এগুলো সব হয়েছে কিন্তু। তাহলে স্ত্রী রেণু কি? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রী রেণু বিভাজিত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট হয়, যার অপর নাম ভ্রূণথলি। এই ভ্রূণথলি কয় প্রকার? 3 প্রকার। মনো, এই যে একটা, বাই দুইটা, তারপর কই টেট্রা, 4টা। এখন নতুন একটা টপিক, সেটা হলো টেট্রাস্পোরিক 7 প্রকার হয়। টেট্রাস্পোরিক কয় প্রকার হয়? 7। এবং তোমাদেরকে একটা ছন্দ দিছিলাম, পা পি পে, এই যে পে, এই যে পেপে, পেপেরোমিয়া, এই পেপেরোমিয়া হচ্ছে টেট্রাস্পোরিক। এবং এখানে বলা হয়েছে টেট্রা মানে কি? 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 পর্যন্ত হয়। তাহলে এইটা আমি একটু পর লিখে দিব যে পেপেরোমিয়া কত হয়? 16 নিউক্লিয়াস হয়। বাদ বাকি দেখো সব 8 নিউক্লিয়াস। মনোস্পোরিক 8, এই যে ফ্রিটিলিয়ারিয়া নাকি, ফ্রিটিলিয়ারিয়া, ওরে সর্বনাশ, এটাও দেখো ভাইয়া 8। তারপরে দেখো ইনোথোরা একটা আছে, সেটা হলো 4। তাহলে আমি এটা একটু সাজায় দেই ভাইয়া, না হলে গোলমাল পেকে যাবে। আমি একটু সাজায় দিই। তাহলে একটা জিনিস লেখো, সেটা হলো প্রথমে লেখো, দাঁড়াও তোমরা একটু এইখানে চলে যাও, আমি তো শীটটা তোমাদেরকে দিব। এই যে আমরা মনোস্পোরিক লিখছি না, এই মনোস্পোরিকের এখানে একটা কথা তো লিখি নাই। তাহলে মনোস্পোরিক হচ্ছে 75%। তাহলে 75% উদ্ভিদে কি? মনোস্পোরিক। এইটা তো আমরা সবাই জানি। 75% হচ্ছে ভাইয়া মনোস্পোরিক। এই যে দেখো শেষের দিকে চলে আসছি, শুধু এটা লিখি, মানে সবকিছু যাতে খাতায় থাকে, পড়া যাতে আর না লাগে। তাহলে কোথায় ছিলাম? তোমরা এভাবে মনে রাখো, ইনোথোরা, ইনোথোরা, এটা হচ্ছে 4 নিউক্লিয়াস, 4 নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে তো আছে 8, আর 16 নিউক্লিয়াস কোনটা পড়লাম? পেপে, পেপে হচ্ছে 16 নিউক্লিয়াস। তাহলে এভাবে মনে রাখো, ইনো মানে ও, ইনো যেটা, ইনো হচ্ছে 4 আর পেপে হচ্ছে 16, বাকি সব হচ্ছে 8। খেয়াল করো, এই যে ফ্রিটিলিয়ারিয়া 8, তারপর মনোস্পোরিকের অপর নাম পলিগোনাম, সেটাও কি 8। তাহলে মনে রাখো সবাই 8 নিউক্লিয়াস।
তাহলে দুইটা হচ্ছে 16, তাহলে তুমি এভাবে মনে রাখো একটা ও আর একটা পি, ও পি, তাহলে 8 বাদ দাও, মনে রাখো সবাই 8, বলো সবাই কত নিউক্লিয়াস, 8 নিউক্লিয়াস। তাহলে ও হচ্ছে 4, পি হচ্ছে 16, তাহলে ওপি 4 16, ওপি 4 16, বারবার পড়ো ওপি 4 16। ইনোথোরা হচ্ছে 4, পেপেরোমিয়া হচ্ছে 16, ইনোথোরা 4, পেপেরোমিয়া কি 16। আর একটা জিনিস মনে রাখবা, এই যে মনোস্পোরিক বাইস্পোরিক যে টেট্রাস্পোরিক পড়লাম আমরা, তাহলে কোথায় টেট্রাস্পোরিক, কোথায় মামা, এই যে টেট্রাস্পোরিক, এই টেট্রাস্পোরিকের পাশে আমরা লিখবো 7 প্রকার। টেট্রাস্পোরিকের এখানেই লিখবো যাতে বেশি জায়গা না হয়, এক জায়গায় সব হয়। তাহলে এটা 75%, এটা 7 প্রকার, এটা 7 প্রকার। তাহলে সবারই কয়টা নিউক্লিয়াস, 8টা নিউক্লিয়াস। ওপি 4 16, ওপি 4 16, ওপি 4 16, ওপি 4 16, ওপি করিম 4 16, ওপি। ইনোথোরা 4, পেপেরোমিয়া 16, ইনোথোরা 4, পেপেরোমিয়া 16, ইনোথোরা 4, পেপেরোমিয়া 16। ভাইয়া সবাই 8, ওপি 4 16, সবাই 8, ওপি 4 16, একদম ধুমা শেষ। ওকে ওকে, এইবার আসো, তাহলে দেখো কতগুলো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এগুলো শেষ ভাইয়া, শেষ। স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয় এটা তোমার একদমই পড়া লাগবে না, আমি দেখাইছি। এই 1টা থেকে 4টা নষ্ট হয়, 3টা 8টা, কিন্তু এটা রিটেনে আসবে না। এইবার আসো, এগ অ্যাপারেটাস কাকে বলে, ওস্ফিয়ার, ডিম সব পড়াইছি। সিনার্জির কি, সাহায্যকারী নিউক্লিয়াস কয়টা, 2টা, সব পড়াইছি। এখন আমি 2টা প্রশ্ন করি। যদি বলে ভ্রূণথলির যে মেরু ডিম্বক মূলের দিকে থাকে সেই মেরুর নিউক্লিয়াসকে কি বলে, তো ভাইয়া তোমরা ছবি নিশ্চয়ই দেখেছো, মানে প্রশ্ন দুইভাবে আসতে পারে, দুইভাবে আসতে পারে। এই যে আমরা তো সবাই জানি এটা ডিম্বক মূল, তাহলে মূলের দিকের নিউক্লিয়াসকে বলে প্রতিপাদ কোষ, আর রন্ধ্রের দিকের নিউক্লিয়াসকে বলে ডিম্বাণু যন্ত্র। আবারও বলছি, মূলের দিকের কোষকে বলে প্রতিপাদ কোষ, রন্ধ্রের দিকের কোষকে বলে সহকারী কোষ বা ডিম্বাণু যন্ত্র। এই 2টা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, যেটা এখানে আছে, আমি লেখাই নাই, দেখো লেখা আছে। এই যে মূলের দিকের কোষকে কি বলে প্রতিপাদ কোষ, আর সহকারী কোষ কি, এই যে ডিম্বাণুর দুপাশে এভাবে যদি আসে, ডিম্বাণুর দুপাশে তাকে বলে সাহায্যকারী কোষ। এবং আমরা শিখেছি ভ্রূণথলি, আর এতে যারা যারা আছে ডিম্বাণু, সাহায্যকারী, প্রতিপাদ, সেকেন্ডারি, এই সবাইকে একসাথে বলে স্ত্রী গ্যামেটোফাইট। আর অলওয়েজ গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। তাহলে এই পর্যন্ত আমরা পড়েছি। তারপর দেখো কি পড়লাম, এই যে এটাও পড়লাম, কোষ 7টা কিন্তু নিউক্লিয়াস 8টা, আমি লেখাইছি 8টা নিউক্লিয়াস কিন্তু কোষ কয়টা, 7টা। আচ্ছা, নিষেকের বেলায়, আচ্ছা এই যে নিষেক আর পড়াই নেই, সো এইটা আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। এরপরে আর আমি কিছু পড়াই নাই, আমি যে দ্বিনিষেক পড়াইছি, বাট নেক্সট দিন আবার আমি দ্বিনিষেকের ব্যাপারটাও দেখাবো মাঝখানে। তাহলে এই মাঝখানের এইটা পড়াই দিলেই কিন্তু শেষ। আমি জানি অনেক টাইম আছে, পরে দেখে নিও। তাহলে এই যে নিষেকের পরিণতি থেকে আমাদের আজকের পড়া, তাহলে দ্বিনিষেক যেহেতু আমি পড়ালাম, তাহলে দ্বিনিষেকের উপরে শুধু আর একটা পড়া আছে, আমি এটা বই থেকেই পড়াই দিই। এই যে দেখো, এই যে পুরো পৃষ্ঠা, আমি একটু ছোট করে দেই, এই যে পুরো পৃষ্ঠা, এই যে 360 পৃষ্ঠা থেকে মাত্র 3টা লাইন পড়া লাগবে। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, আর এই যে এখানে কিছু লাইন আছে, আমি একটু জুম করে দেখাই। এইটা পড়ালে তাহলে আমাদের পড়া দ্বিনিষেক পর্যন্ত শেষ। এবং আমি এইটাও তোমাদের আর বইয়ে পড়াবো না, খাতায় পড়াবো, যাতে তোমার সব পড়া খাতায় হয়। এবং আমি চাই এই খাতাটা ভালো করে পড়া। আমি চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ খাতা থেকেই পরীক্ষায় তুমি যেখানে দিবা কমন পাবা ইনশাআল্লাহ। পরবর্তীতে কোনো পরীক্ষা দিলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমারে বলবা, কমেন্ট করবা। তাহলে 2.5 লক্ষ পুষ্পক উদ্ভিদের মধ্যে 85 ভাগের উপর উদ্ভিদেই পরাগায়নের জন্য কার উপর নির্ভরশীল, পতঙ্গ বা অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। এটা একটা মুখস্থ বিদ্যার পড়া। আমি মূলত এই যে একটা জায়গা, এই জায়গাটা পড়াবো। এই জায়গাটা কি, চলো আগে আমি মুখে মুখে বলি। এই যে পরাগায়ন হওয়ার পর পরাগনালিকা বৃদ্ধি পাচ্ছে, লাস্ট 2 থেকে 3 মিনিট। নর্মালি এই পরাগনালিকা এই দিক দিয়ে গিয়ে 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 ডিম্বক রন্ধ্রপথে কিন্তু ভেতরের দিকে ঢুকবে, এটাই স্বাভাবিক, এটাই জগতের নিয়ম। তো যেহেতু ভাইয়া পোর মানে ছিদ্র, পোর দিয়ে মিলন হবে, গ্যামি মানে মিলন, যেহেতু ছিদ্র দিয়ে ঢুকে মিলন হবে, এটাকে বলা হয় পোরোগ্যামি। এবং ভাইয়া বলা হয়েছে যে দুনিয়ার ম্যাক্সিমাম উদ্ভিদে পোরোগ্যামি হয়। এই যে পোরোগ্যামি অধিকাংশ উদ্ভিদে হয়, আমজাম। কিন্তু কিছু শালার ভাইরা আছে, এরা খুব অধৈর্য,
এরা এই যে পরাগনালিকা যে বড় হলো, এরা এতই অধৈর্য, এদিক দিয়ে আসার পর এরা যে একটু ঘুরে ছিদ্র পথে যাবে না, মনে হচ্ছে শালা কি জানি ফুরায় যাচ্ছে, এরা একদম ডিরেক্ট এই দিক দিয়ে ঢুকে যাবে ভাই। তো এই জিনিসটার নাম হচ্ছে ডিম্বক মূল। যদি এরা মূল দিয়ে ঢুকে যায় তাহলে এর নাম কি মূলগামী? না, এর নাম ক্যালাজোগ্যামী, কারণ ডিম্বক মূলের অপর নাম হলো ক্যালাজা। যদি মূল দিয়ে ঢুকে, মনে হচ্ছে কলিজা দিয়ে ঢুকে গেল, ক্যালাজোগ্যামী। এবং এর এক্সাম্পল মনে রাখবা, ক্যাতে ক্যালাজা, ক্যাতে ক্যাসুয়ারিনা, ক্যা ক্যা, অথবা ক্যালা যা, যা থেকে ঝা, ঝাউ। এবং সর্বশেষ কেউ আছে একটু ভয় পায় আবার ধৈর্য নাই, অর্থাৎ এই পর্যন্ত আসার পর সে ভাবছে মূল দিয়ে ঢুকবো, কেউ আবার ধরে কিনা, তখন সে বলে যে না একটু সাইড দিয়ে যাই। যাওয়ার সময় তার আর আফসোসের শেষ নাই, ভাই ওই দিক দিয়ে যাওয়াই মনে হয় ভালো ছিল, আর কত দূর ভাই, আর কত দূর। এই সব করতে 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 সে ত্বক দিয়েই ভাই ভেতরে ঢুকে যায়, যে নায়িকারে তো পাইতে হবে। যাই হোক, ত্বক দিয়ে যখন ঢোকে তার নাম হলো মেসোগ্যামি। আসলে মেসো মানে ত্বক বোঝায়, যে মেসোডার্ম পড়ছো না, অ্যাক্টোডার্ম মেসোডার্ম, সো এটাকে বলা হয় মেসোগ্যামি। সো মেসো থেকে মেসি ভাবো, মেসি মনে করো লাউ কুমড়া খায়, কই রে ভাই, এই মেসো হচ্ছে লাউ কুমড়া। তো এই জিনিসটাকে আমি সাজায় দেই, কারণ আমি সবকিছুই লিখে দিছি, এটা তোমাদেরকে আমি আপলোড করে দিব। তাহলে দেখো, পরাগনালিকার প্রবেশ পথ, পরাগনালিকার প্রবেশ পথ, প্রবেশ পথ এবং উদাহরণ। দেখো আমি একটু সাজায় দেই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে পোড়োগ্যামি, এক নাম্বার হচ্ছে পোড়োগ্যামি। সো পোড়োগ্যামি মানে, আচ্ছা সরি, তাহলে মাধ্যম, উদাহরণ। পোড়োগ্যামি মানে কি দিয়ে যাবে? পোড়োগ্যামি মানে যাবে ডিম্বক রন্ধ্র দিয়ে। উদাহরণ কি? অধিকাংশ উদ্ভিদ। এরকম অধিকাংশ উদ্ভিদ কি মনে পড়ে? আম, জাম, কাঁঠাল, এটসেট্রা। দুই কি? মূল দিয়ে যদি যায় তাকে বলবো ক্যালাজোগ্যামি। তাহলে ক্যালাজোগ্যামি মানে মাধ্যম কোনটা দিয়ে যাবে? ডিম্বক মূল। ক্যাতে ক্যালাজা, ক্যাতে ক্যাসুয়ারিনা, এর অপর নাম হচ্ছে ক্যালাজা, যা থেকে ঝা, ঝাউ। এবং সর্বশেষ মেসো, মেসোগ্যামি, মেসো, মেসি, মেসি কি খায়? মেসি লাউ কুমড়া খায়, মেসি লাউ কুমড়া খায়। ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে। সব মেসোগ্যামি ত্বক দিয়ে প্রবেশ করে, এক্সাম্পল হচ্ছে লাউ কুমড়া, লাউ কুমড়া। এই যে হয়ে গেল সাজানো। তাহলে পোর মানে ছিদ্র, ক্যালাজা মানে মূল, এবং মেসি, মেসো মানে হচ্ছে ত্বক, এবং মেসোগ্যামি লাউ কুমড়া, মেসি লাউ কুমড়া খায়। ক্যালাজা, যা থেকে ঝাউ, ক্যালা ঝাউ, ক্যালা ঝাউ। ক্যাতে ক্যাসুয়ারিনা, ঝাউয়ের বৈজ্ঞানিক নাম ক্যাসুয়ারিনা, ক্যালাজা ক্যাসুয়ারিনা, ক্যালাজা ঝাউ। এবং অধিকাংশ আমজাম, অধিকাংশ আমজাম। আর একটা জানি কি লাইন ছিল রে, একটা কি লাইন ছিল, ওই 2,85,85, জাস্ট টান মাইরা দিচ্ছি, একক দশক শতক হাজার উদ্যুত লক্ষ, 2,50,000 প্রজাতিতে। দাঁড়া কি যে লিখলাম, দাঁড়া জিনিসটা সংক্ষেপে লিখি। 2,50,000 পুষ্পক উদ্ভিদের মধ্যে, 2,50,000 পুষ্পক উদ্ভিদের মধ্যে 85%ই পতঙ্গ বা প্রাণীর সাহায্যে তাদের পরাগায়ন ঘটে। সো ইনশাআল্লাহ আমি আজকে পর্যন্ত যা পড়ালাম এখন পর্যন্ত, ইনশাআল্লাহ যে এর বাইরে এই টপিকগুলো থেকে কিছু লাগবে না, এবং নেক্সট দিন আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো। সো সবাই ভালো থেকো। কি অবস্থা আমি জানি না, আমি যদি ফাইনালি, আমি জানি না, কারণ আমার একটা নেচার হচ্ছে যতটুকু পড়ালাম আমি ফাইনালি একবার রিভাইজ করব। সো আমি একবার রিভাইজ করতে চাই। বিসমিল্লাহ, শুরু করি। হাগা, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। যারা আমার সাথে ছিলে তারা কোরিলেট করতে পারবে। হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট দুই ধরনের, পুং, স্ত্রী। স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে কি আছে? ভ্রূণথলি, তার ভেতর আছে নায়িকা, ডিম্বাণু, দুই পাশে আছে সাইড নায়িকা, সহকারী কোষ। তিনজনকে একসাথে বলে গর্ভযন্ত্র। তিনজনের বিপরীতে আছে তিনটা পোলা, প্রতিপাদ কোষ, মাঝখানে দুই পক্ষের গার্ডিয়ান। তাহলে এই পুরো ভ্রূণথলি এবং এর ভেতর যা আছে সেটা হলো স্ত্রী গ্যামেটোফাইট, কারণ এরা সবাই হ্যাপ্লয়েড। এদের মধ্যে যদি বলে কয়টা নিউক্লিয়াস আছে? 8টা। কয়টা কোষ আছে? 7টা। কয় ধরনের কোষ আছে?
4 ধরনের কোষ আছে। এই স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় স্ত্রী রেণু থেকে, একটা থেকে হলে মনোস্পোরিক, দুইটা থেকে হলে বাইস্পোরিক, চারটা থেকে হলে টেট্রাস্পোরিক। 1 2 4 মনোবাই টেট্রা। কিন্তু মাইটোসিস 3 2 1। এক্সাম্পল পাপি পে শতকরা 75% মনোস্পোরিক। এর অপর নাম পলিগোনাম কারণ এই উদ্ভিদে এটি ঘটে। আর টেট্রাস্পোরিক 7 প্রকার, সবার 8টা নিউক্লিয়াস। ওপি করিম, ওপি 416, ওপি 416, বল ওপি 416। এই যে স্ত্রী গ্যামেটোফাইট এর উপর মালামাল লাগাই দিলাম ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস, অন্ততক, বহিতক, ডিম্বক মূল, রন্ধ্র, নাভি, নাড়ি যখন দিয়ে দিলাম হয়ে গেল ডিম্বক। একটা আদর্শ ডিম্বক হচ্ছে নিম্নমুখী, কিন্তু ঊর্ধ্বমুখীও আছে। এই নিম্নমুখী আর ঊর্ধ্বমুখী পরস্পর উল্টা, পার্শ্বমুখীও আছে, বাঁকামুখীও আছে। মেডিকেলের জন্য 100%। 20 পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি, পাশে খুদে পপি। 20 পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি, পাশে খুদে পপি। স্ত্রী গ্যামেটোফাইট রিলেটেড পড়া শেষ। চলে আসো, পরাগ মাতৃকোষ থেকে 4টা পরাগ রেণু হয়। প্রথমে এরা একসাথে থাকে, এদেরকে বলে টেট্রাড, পরে আলাদা হয়ে যায়। 2টা গোত্রে আলাদা হয় না। কোন 2টা গোত্র? অর্কিডেসি, অ্যাসক্লেপায়াডেসি, অর্চি আর আসকালপিয়া। এদেরকে একসাথে এই পরাগ রেণুগুলোকে বলে পলিনিয়াম। এই পরাগ রেণু এককোষী, এক নিউক্লিয়াস, একটা এন, হ্যাপ্লয়েড। কিন্তু তার 2টা ত্বক, বাইরেরটা অবশ্যই পুরু, ভেতরেরটা পাতলা। আকৃষ্ট করতে হবে বাইরেরটা কি একটু কিউটিন, ভেতরে সদরঘাট, সেলুলোজ। এই কিউটিন কেন কিউট? অর্নামেন্টেড থাকে কি দিয়ে? প্রোটিন, তাই নাম হয়েছে স্পোরোপোলেনিন। স্পোরপোলেন মিলে হচ্ছে নিন, স্পোরোপোলেনিন। এবং সেখানেই ফুটো থাকে 20টা, যার নাম জনন ছিদ্র। যখন এই পরাগরেণু পরাগায়ন করতে যাবে তার আগে ভাগেই সে 2টা অসম নিউক্লিয়াস তৈরি করে। বড়টার নাম নালিকা নিউক্লিয়াস, ছোটটার নাম জনন নিউক্লিয়াস। পরাগায়ন 2 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় হয়। হওয়ার পর কি হয়ে গেল? হওয়ার পর ইনটাইন বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা হলো। নালিকার ভেতর প্রথম ঢুকলো নালিকা নিউক্লিয়াস, পরে কি ঢুকলো? জনন নিউক্লিয়াস। সে ঢুইকা মাইটোসিস প্রক্রিয়ায় 2টা শুক্রাণু বা পুংগ্যামিট বানালো। তাহলে ফাইনালি ছিল পরাগ রেণু, হলো নালিকা, ঢুকলো আগে নালিকা নিউক্লিয়াস, তারপরে জনন নিউক্লিয়াস, হয়ে গেল 2টা শুক্রাণু। এই সবাইকে একসাথে বলে পুংগ্যামেটোফাইট, যার প্রথম কোষ হলো পরাগ রেণু। তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? স্ত্রী রেণু। 2টা শুক্রাণু যেহেতু আল্লাহ তাআলা বানিয়েছেন, 2 জনেরই সুযোগ আছে। যে আগে গেল সে নাইকারে পেল, ডিম্বাণুর সাথে মিলন হলো, হয়ে গেল সিনোগ্যামি, তৈরি হলো জাইগোট, সেটা হয়ে যাবে ভ্রূণ। আর একজন, সে তো আর আঙ্গুল চুষবে না, আফসোসের কারণ নাই, সে সেকেন্ডারি নিউক্লিয়াস গার্ডিয়ানের সাথে গিয়ে হয়ে গেল ত্রিমিলন। সেটা পরবর্তীতে ট্রিপ্লয়েড শস্য হলো, 2বার নিষেক হলো। এটাকেই বলে দ্বিনিষেক, যেটা আবৃতবীজির একটা বিশেষ বৈশিষ্ট্য। একমাত্র নগ্নবীজি ইফেড্রা, যেটা তোমরা নগ্নবীজি চ্যাপ্টারে পড়বা, তাই আমি আলাদা করে আর এই ব্যতিক্রমটা লেখাই নাই। একমাত্র নগ্নবীজি ইফেড্রা যেখানে দ্বিনিষেক ঘটে, 7ম চ্যাপ্টারে পড়বা, আমি আর এখানে লেখাই নাই। ফাইনালি এই পরাগনালী ঢুকলো কেমনে? নরমালি তার রাস্তা হচ্ছে ছিদ্র, রন্ধ্র, পরিফেরা পড়ছো, পোর মানে ছিদ্র, তাহলে পোরোগ্যামি। অধিকাংশ উদ্ভিদে পোরোগ্যামি, আমজাম। কিন্তু কেউ আছে অনেক অধৈর্য, ও মূল দিয়ে ঢুকে যায়, তার নাম মূলোগ্যামি না, ক্যালাজোগ্যামি। যা থেকে ঝাউ, অথবা ক্যা থেকে ক্যাসুয়ারিনা। এবং মেসোগ্যামি ত্বক, এই মেসি লাউ কুমড়া খায়। এই ছিল পড়া। আর একটা আয়নের কথা বলেই আমি শেষ করব, তার নাম হলো ক্যালসিয়াম। এটা না বললে এই পেজ শেষ হবে না, পাপ হবে পাপ। সেটা কোথায়? খুঁজে বের করো। কে আগে ক্যালসিয়াম খুঁজে বের করতে পারবে? ও ভাই, ক্যালসিয়াম কই? ক্যালসিয়াম নাই। এই যে ক্যালসিয়াম আয়ন ভূমিকা রাখে এই পরাগনালিকার বৃদ্ধিতে। এইটা লিখেই আমরা শেষ করব, ক্যালসিয়াম আয়নের ভূমিকা আছে। তাহলে পরাগনালিকার বৃদ্ধিতে ক্যালসিয়াম আয়নের ভূমিকা আছে। পরাগনালিকার বৃদ্ধিতে তোফাইল হুজুর একটু ওয়াজ করো ভাই। ক্যালসিয়াম আয়নের ভূমিকা আছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। সত্যি যদি এতটুকু পড়া পড়তে পারো, থ্যাংক ইউ। এটা আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হবে না,
আমার তো ক্লাস পরশুদিন, আমি জানিয়ে দিব কি হবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।